এই ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক বলতে হবে। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল, আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রুগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে, এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভিতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট, সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে এই গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আটকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে। মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয়, তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল, সেখান থেকে আরো অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে
কোনো মানুষ এই কাজ করেছে, আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না। তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরও যে আলামতগুলো ছিল এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরীয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানা বাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে, আমাদের হাঁটু যেদিকে থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো নাকি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমন ভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত। মানুষ তো প্রচন্ড রকমের ভয় পেত। ওই বাঁশঝাড়ে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা। তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাঁশঝাড়ের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে, মানে এই শিশির ভাইয়ের বাবাকে, মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগে দিয়ে আসতেন, আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাঁশঝাড় দিয়ে। এটা বেশ অনেকদিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন হয়তোবা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না। অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাঁশঝাড়ের কাছে আসছেন, আর ওই যে যেই মেয়েটা মারা গিয়েছিল ওই মেয়েটার কবরস্থান, মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেওয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়। আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন। কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে
যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এটা কি? আরো একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরো উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই, এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যে মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল বিষয়টা এরকম না, সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা, কিন্তু এবারে ওই অবয়বটি দু হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির আয়, এদিকে আয়। এই বলে দুই হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে, কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে, আর সামনে বাড়ির পথ এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে। সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে। জ্ঞান সহজে ফেরে না, অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এইভাবে তো চলতে দেয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কেউ একজন বাঁশের ভেতর দিয়ে আসছে, কোনো একটা লেবু গাছের নিচ থেকে একটা পুতুল বের হয়ে এসেছে, আর সেই পুতুলটা প্রতিটা কদমে কদমে বড় হয়ে যাচ্ছে। সেই পুতুলটা যদি কোনো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যেই মানুষটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে এমন কোনো ব্যক্তি, আবার যদি দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরতে আসে, তখন মানুষের ভয়ের লেভেলটা কোথায় পৌঁছাতে পারে। আল্লাহর রহমতে শিশির মামা যে ওখান থেকে বুদ্ধি করে বেঁচে ফিরতে পেরেছেন, এটাই আল্লাহর অশেষ রহমত। আমরা হলে ওখানেই হয়তো বা সেন্সলেস হয়ে পড়ে যেতাম,
বা ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যেতাম, এমন একটা অবস্থা হতে পারতো। তো আল্লাহ শিশির মামাকে বাঁচিয়ে এনেছেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থেকে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, শাহরুখ আহমেদ ফারদিন ভাইকে। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকব। উনি দোয়া চেয়েছেন উনি যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পূরণ করে দিন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। দাদার নাম কাশু মোল্লা। তার মূল পেশা মাছ ধরা। মাঝে মাঝে হাতের কাছে যাই পেতেন তাই করতেন। পরিবারের বাড়তি খরচ মেটাতে এই ছোট ছোট কাজগুলো সাহায্য করত। 5 জনের পরিবার, 3 সন্তান, উনি, ওনার স্ত্রী, 2 ছেলে। বড় ছেলের নাম মাসুদ, ছোট ছেলের নাম হচ্ছে কবির, আর তার যে ছোট মেয়ে তার নাম হচ্ছে সীমা। এই হচ্ছে 5 জনের সংসার। আর এই যে কাশু মোল্লা, উনি ছিলেন খুবই ধার্মিক এবং পরহেজগার একজন মানুষ। কোরআন পড়তে ওনার কাছে নাকি খুবই ভালো লাগতো। কোরআন পড়াটা ওনার কাছে একটা নেশার মতো ছিল। আর ওনার কোরআন তেলাওয়াতটাও নাকি অসাধারণ ছিল। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, অনেক মানুষ নাকি দাঁড়িয়ে যেত তার কোরআন তেলাওয়াত শোনার জন্য, যার কারণে আশেপাশে অনেক দূর গ্রাম পর্যন্ত তার এই কোরআন তেলাওয়াত, মানে সুন্দর করে কোরআন তেলাওয়াতের বেশ খ্যাতি ছিল। দাদা, অর্থাৎ এই যে কাশু মোল্লা দাদা, উনি যত কাজই করতেন, যে কোনো সময় হোক, কাজের যেই লেভেলেই হোক, শেষ পর্যায়ে হোক, শুরু হোক, মাঝামাঝি হোক, নামাজের সময় হলে কাজ কিন্তু উনি থামিয়ে দিতেন। নামাজ পড়ে তারপরে কাজ করতেন। উনি ছিলেন খুবই সৎ একজন মানুষ, আর খুব সাধারণভাবে জীবনযাপন করতে উনি অভ্যস্ত ছিলেন। এই ধরনের জীবনযাপনেই উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অন্যের ধন সম্পত্তির উপর তার কোনো মোহ ছিল না। ধনী হইতে হবে এরকম চিন্তা ওনার মাথায় কখনোই ছিল না। মানুষের উপকারে সবসময় পাশে থাকার চেষ্টা করতেন। আর উনি হালকা ঝাড়ফুঁকও করতে পারতেন, অর্থাৎ উনি খুব বড় ধরনের ঝাড়ফুঁক করতে পারতেন না, এমনি টুকিটাকি ঝাড়ফুঁক বলতে যেটা বোঝায় আর কি, সেটাই করতে পারতেন। তো কাশু দাদার মূল পেশাটা কিন্তু মাছ ধরা, আর এখান থেকে ঘটনাটার সূত্রপাত। উনি মূলত দিনেই বেশি মাছ ধরতেন, গভীর রাতে মাঝে মাঝে মাছ ধরতেন আর কি। তো মাছ তো আসলে কখন কোন সিজন আসে, কিছু কিছু মাছ, বিশেষ করে নদীর যে মাছগুলো বা বিলের মাছগুলো, বিশেষ করে বড় মাছগুলো, এগুলো তো আসলে রাতের বেলাতেই বেশি ধরা পড়ে। এই জন্য মাঝে মাঝে উনি রাতের বেলা যেতেন। রাতের বেলা যখন যেতেন তখন ওই টেটা, কোচ, এই ধরনের যে সরঞ্জামাদি, এগুলো নিয়ে উনি বেরিয়ে পড়তেন। তো ঘটনার দিন রাতেও উনি এই ধরনের সরঞ্জামাদি নিয়েই বেরিয়ে পড়লেন তার বাড়ি থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে একটি বিলের উদ্দেশ্যে। সময়টা তখন আষাঢ় মাসের মাঝামাঝি সময় হবে। এই ঘটনাটা কিন্তু অনেক আগের, একদম নির্দিষ্ট সাল বলা মুশকিল, তবে এটা এখন থেকে প্রায় 40 বছর আগে শুরু হয়েছিল, বা তারও আগে হতে পারে, এমন একটা সময় অনুমান করা যায় আর কি। তো আষাঢ় মাসের মাঝামাঝি সময়, তো বিলে পানিও বেশ ভালোই ছিল, মাছও বেশ ভালোই পাওয়া যেত। উনি রাত আনুমানিক 1টা-1.5টার দিকে, সম্ভাব্য সময় আর কি হতে পারে, তখন তো আর মোবাইল, ঘড়ি এগুলোর প্রচলন খুব একটা গ্রামে ছিল না। মোবাইল তো ছিলই না, ঘড়ির প্রচলনও তখন কম ছিল। তো এই যে কাশু দাদু, উনি মাছ ধরা শুরু করেছেন, মাছ পাচ্ছিলেন, মনে মনে বেশ খুশিও হচ্ছিলেন। উনি চিন্তা করলেন যে পরিবারকে সাথে নিয়ে ভালোই মাছ খাওয়া যাবে, আবার বাজারে বিক্রিও করা যাবে। উনি চিন্তা করলেন যে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত মাছ ধরবেন, এরপর উনি নামাজ পড়ে তারপর বাড়িতে যাবেন, অথবা মাছগুলো বাড়িতে রেখে তারপর নামাজ পড়বেন, তারপর মাছগুলো নিয়ে বাজারে যাবেন, বিক্রি করবেন। উনি চিন্তা করেছিলেন যে পরিমাণ মাছ পাওয়া গেছে, আশা করা যায় 3 থেকে 4 দিনের সংসার খরচ আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ চলে যাবে। উনি এরকম চিন্তা করছিলেন, মাছ ধরছিলেন, হঠাৎ করে দাদু খেয়াল করলেন তার পায়ের পাশ দিয়ে একটা মোটামুটি বড় আকারের বোয়াল মাছ চলে গেল।
দাদুর ধারণা অনুযায়ী মাছটির ওজন 8 থেকে 10 কেজির মতো আনুমানিক হতে পারে। বোয়াল মাছটা দেখে দাদু খুব খুশি হয়ে যান। উনি চিন্তা করেন, এই মাছটা যদি ট্যাটা দিয়ে মারতে পারি তাহলে তো বাজারে নিয়ে গেলে বেশ ভালোই দাম পাওয়া যাবে। উনি ট্যাটা দিয়ে ওই মাছটির দিকে তাক করে আঘাত করেন। তবে প্রথম আঘাতে মাছটির তেমন কোনো ক্ষতি হলো না, কোথায় যেন চলে গেল। দাদু তো মরিয়া হয়ে ওই মাছটিকে খুঁজতে থাকলেন। বেশ কিছুক্ষণ খোঁজার পর মাছটিকে উনি দেখতেও পেলেন। নাগালে পেয়ে দ্বিতীয়বার ওনার ট্যাটা দিয়ে আঘাত করেছেন। এইবার এই ট্যাটাটা মাছটার শরীরে বেশ ভালোই লেগেছে। মাছটা ছটফট করছে, মরে যায় নাই। দাদু তো বেজায় খুশি, বড় একটা মাছ পেয়েছেন। মাছটাকে ধরে মনের আনন্দে বাড়ির দিকে রওনা হয়েছেন। ডাঙায় উঠে পড়েছেন। ভোর হতে তখনও বেশ কিছুটা সময় বাকি আছে। দাদু গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন, আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দাদুর কাছে মনে হলো পেছন থেকে কোনো একটা শব্দ হলো। শব্দটা ঠিক মানুষের মতোও না, আবার কেমন যেন সাপের ফস ফস আওয়াজের মতো হচ্ছে, ঠিক সাপের আওয়াজও না। দাদু তেমন একটা কান দিলেন না, সামনের দিকে আগাতে শুরু করলেন। কিছুটা পথ যাবার পর আবারও সেই একই শব্দ। দাদু পেছন ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। আবার হাঁটা শুরু করলেন। এবার পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটা শব্দ ভেসে এলো, কাজটা কি ভালো হলো কাশু মোল্লা? দাদু এবার থমকে গেলেন। ডানে বায়ে পেছনে তাকিয়ে দেখলেন যে না, কেউ তো নেই। তাহলে কথা বলে কে? দাদু এবার একটু ভয় পেলেন, আল্লাহর নাম স্মরণ করে দাঁড়ালেন। আবারও সেই একই কণ্ঠে আওয়াজ ভেসে হলো, কাজটা কি ঠিক হলো কাশু মোল্লা? এবার কাশু দাদা উত্তর দিলেন একটু সাহস নিয়ে, কারণ উনি তো আসলে মাছই ধরেছেন, চুরি ডাকাতি তো করেননি। তো উনি বলেন যে কে আপনি? আমি কি কাজটা ভুল করলাম আমি তো বুঝতে পারছি না। শব্দের উত্তরে ভেসে এলো, আমি কে তা তুমি পরে জানতে পারবে। কি ঠিক করনি সেটা আগে বলি। তুমি যে বড় বোয়াল মাছটি ধরেছ, সেই মাছটিকে দ্রুত আবার বিলে ছেড়ে দিয়ে আসো। এই কথা শোনার পর এই কাশু দাদা কিছুটা বুঝতে পারলেন। উনি বুঝতে পারলেন মনে হয় কোনো পিশাচের খপ্পরে দাদু পড়েছেন। তখন দাদু বললেন, মাছ কেন ছেড়ে দিব? এটা তো আমি স্বীকার করেছি। এই কথার প্রতি উত্তরে শব্দ এলো, তুমি যত দ্রুত মাছ ছেড়ে দেবে এতে তোমার ভালো হবে। যদি তোমার হাতে মাছটি মারা যায় তাহলে তোমার খানদান কিন্তু শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর দাদু বললেন, মানে কি? এটা কেমন কথা? আমার কাজই হচ্ছে মাছ ধরে জীবিকা চালানো, আমি তো খারাপ কিছু করিনি। এই বিলটা তো নির্দিষ্ট কারো ব্যক্তির না, এমনটা না যে আমি অন্য কারো পুকুরে গিয়ে মাছ ধরেছি। এবার প্রতি উত্তরের যে মাত্রা, এটা আরো গম্ভীর ভাবে ভেসে এলো। বলতে লাগলো, দেখতে মাছের মতো হলেই কি মাছ হয়? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি সৎ, এই জন্য এত সময় নিয়ে ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি। না হলে এখনই তোমার কি হাল করতাম এটা তোমার কল্পনাতেও নাই। তুমি যাকে মাছ ভেবে আঘাত করেছ তার নাম সাবের। সে আমার সর্দারের কলিজার টুকরো নাতি। তার একটু ইচ্ছা হয়েছে রাতে সে বিলের পানিতে গোসল করবে। সকালে তো মানুষের যাতায়াত থাকে, তাই সে রাতে মাছের বেশে এসেছে। এই কথা শোনার পর কাশু দাদা বেশ ভালোই ভয় পেলেন। উনি বললেন, যাহা এ আমি কি কাজটা করলাম? আমি তো বুঝতে পারিনি, আমি তো স্বাভাবিক মাছই মনে করেছিলাম। আমি গরিব মানুষ, বড় মাছ পেয়েছি, শিকার করার চেষ্টা করেছি। তো এই কথাটা শুরুতে আপনি কেন বললেন না? তাহলে তো আমি আরো দ্রুত গিয়ে ছেড়ে দিতাম। এতটুকু সময়ের মধ্যে তো এই মাছটা তো মারাও যেতে পারে। এই কথা বলেই কাশু দাদা দ্রুত ছোটা শুরু করলেন পানির দিকে।
উনি পানি থেকে তো আসলে খুব বেশি দূরে আসে না, এই পানির কাছাকাছি ছিলেন আর কি। দ্রুত পানির কাছে গিয়ে মাছটা ছেড়ে দিলেন। মাছটা তখনও জীবিত ছিল। মাছটা ছেড়ে দেওয়ার পরেই হঠাৎ করে মনে হলো মাছটি অদৃশ্য হয়ে গেছে। মাছটা ছেড়ে দিয়ে উনি যখন আবার ঘুরে বাড়ির দিকে চলে যাবেন, তখনই ঠিক আবার ওই একই কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে যে, কাসুমোল্লা, তোমাকে ধন্যবাদ, আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, তুমি এখন যাও। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়, এরপরে আরো অনেক ঘটনা রয়েছে। চলুন সেই দিকে যাই। দিনকাল ভালোই যাচ্ছিল কাসু দাদার, সবকিছু ঠিকঠাক মতো চলছে, সাধারণ দিনের মতো ঝাড়ফুঁকও চলছে। দাদা কিন্তু ঝাড়ফুঁক করতেন, কোনো হাদিয়া নিতেন না। কেউ খুশি হয়ে যদি কিছু দিত উনি নিতেন, তবে ওই সময় টাকা পয়সার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে মানুষ খুশি হয়ে দিতেন। চাল, ডাল, পেঁয়াজ, সবজি, গম এইগুলো দিত। টাকা পয়সার থেকে এই জিনিসগুলোর কদরটা ওই সময়ের প্রেক্ষাপটে বেশি ছিল, যেহেতু অনেকদিন আগের কথা আর কি। গ্রামে এই জিনিসগুলোর এক্সচেঞ্জ, যে বিনিময়, এটা আরো জনপ্রিয় ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। তো যাই হোক, ওই রাতের ঘটনার 5 থেকে 7 দিন পর হঠাৎ একদিন দাদু রাতের স্বপ্নে দেখেন একটি সুন্দর অবয়ব, মাঝ বয়সী হবে আর কি, জুব্বা টুপি পরা, সেই একই কণ্ঠে, মানে যেই কণ্ঠে কথা হয়েছিল সেই রাতে, সে একই কণ্ঠে কাসুমোল্লা দাদাকে বলছেন, কাসুমোল্লা, চিনতে পেরেছো আমাকে? আমি সেই ব্যক্তি, আমার নাম খালিদ। তোমার হাতে মাছ ছিল, তাই তোমাকে আসলে দেখা দিতে পারিনি। তো তোমাকে ধন্যবাদ। সাবের এখন অনেকটা সুস্থ, আল্লাহর রহমতে আমার সর্দার তোমাকে দাওয়াত প্রেরণ করেছেন, তোমাকে দাওয়াত গ্রহণ করতে হবে, সাবেরকেও তুমি দেখবে। এর পরপরই দাদার ঘুম ভাঙে। দাদা খেয়াল করলেন তার ঘরে কেমন যেন একটা সুন্দর মিষ্টি সুবাস ছড়িয়ে রয়েছে। দাদা ভাবলেন মনে হয় এটা স্বপ্নই। দাদা আবার ঘুমিয়ে গেলেন। ভোরে উঠলেন, সালাত আদায় করলেন, নিত্যদিনের কাজ শুরু করে দিলেন। রাতে আবার মাছও ধরতে গেলেন। সেই বিলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, তখন সেই স্বপ্নে দেখা অবয়বটা হাজির হলেন। দাদা কিছুটা ভয় পেলেও এসব ব্যাপারে তার তো কিছুটা ধারণা রয়েছে। সেই অবয়বটা, মানে সেই জিন খালিদ, বলতে শুরু করলেন যে, কাসুমুল্লাহ, আমি জানি তুমি একটু ভয় পাচ্ছ, কিন্তু ভয়ের কিছু নেই, আমি তোমার সঙ্গে একটু কথা বলে চলে যাব। তো কাসু দাদা মাথা নেড়ে বললেন যে, ঠিক আছে, আপনি বলেন। তখন ওই জিন খালিদ বলতে থাকে, তুমি সেদিন তোমার মানবিকতা দিয়ে মাছ ভেবে তুমি আসলে ছেড়ে দিয়েছিলা এই জিনিসটাকে, তুমি তাকে আঘাত করেছিলা, এটা সত্য, না বুঝে কাজটা করেছো। আমাদের সর্দার তোমাকে মাফ করে দিয়েছেন, পক্ষান্তরে ধন্যবাদ জানিয়েছেন। আর আমি হচ্ছি আমার সর্দারের প্রিয় একজন খাদেম এবং খুব কাছের একজন খাদেম। আমরা মুসলিম জিন, আমার সর্দার এবং আমরা নিজেরা ধর্মপ্রেমী। তোমার ধর্মের প্রতি ভালোবাসার ব্যাপারে আমাদের সর্দার জেনেছেন, তুমি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারো। আমাদের সর্দার তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছুক, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এই কথা শোনার পর দাদা বললেন যে, আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, আমি কিভাবে ওনার সাথে দেখা করতে পারি? আমি কিভাবে যাব তার সাথে দেখা করতে? আর আমার মতো একজন সাধারণ মানুষকে উনি এতটা আন্তরিকতা দেখাচ্ছেন, আমি কি এটার যোগ্য? তখন খালিদ বললেন যে, এটা নিয়ে তুমি ভেবো না, আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউই অসম্মানিত করতে পারে না। তুমি চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। কাসু দাদা চোখ বন্ধ করলেন। দাদা শুধু একটা দমকা বাতাস অনুভব করলেন কয়েক সেকেন্ডের জন্য। এরপর জিন খালিদ চোখ খুলতে বললেন। দাদা দেখলেন সুন্দর মনোরম একটা প্রাসাদ, পাশ দিয়ে নদী, বাগান, একটা ভিন্ন রকমের দুনিয়া। আর দাদা যে পোশাক পরা ছিলেন সেই পোশাকও নাই, সুন্দর জুব্বা, পাগড়ি,
এরকম পরা উনি। এই কয়েক সেকেন্ডের মধ্যে ওনার পোশাকও চেঞ্জ হয়ে গেছে। উনি দেখলেন নানান ধরনের খাবার দাদার জন্য প্রস্তুত। ওই খালিদ বললেন যে এবার আপনি বিসমিল্লাহ করে আতিথেয়তা গ্রহণ করুন। তো দাদাও আসলে ক্ষুধার্ত ছিলেন, কেন জানি ওই সময় ওনার খুব ক্ষুধা লেগেছিল। দাদা খেতে শুরু করলেন, বেশ খানিকটা খেলেন, বেশ সুস্বাদু ছিল খাবারগুলো। ওই খালিদ কিছু জায়গা ঘুরিয়ে দেখালেন। এবার খালিদ বললেন যে আপনি এই কামরা, মানে একটা কামরা দেখে বললেন যে আপনি এই কামরায় গিয়ে বসুন, আপনার সঙ্গে সর্দার কথা বলবে। আপনি শুধু তার কণ্ঠই শুনতে পাবেন, তার চেহারা দেখবেন না, তবে তাকে দেখার জন্য উকি ঝুঁকিও দিবেন না। আর আপনি সাবিরকেও দেখতে পাবেন, এটা বললেন। এরপর ওই রুমে যখন ওনাকে বসানো হলো, বাইরের থেকে একটা আওয়াজ খুব সুন্দর কণ্ঠে সালাম দিল কাসুমুল্লাহ দাদাকে। তো সালাম বিনিময় হলো। মূলত ওই সময় সর্দার কথা বলছিলেন। সর্দার এসে বললেন যে সেদিন রাত্রে আপনার অজান্তে একটা ভুল হয়েছে, আমি জানি, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি আপনাকে ডেকেছি মূল কারণ হচ্ছে আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। আমি আমার জিনদের মাধ্যমে জেনেছি আপনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন, আমাকে একটা আয়াত শোনাবেন? তো কাসুমুল্লাহ দাদা প্রথম দিকে একটু ঘাবড়ালেও পরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন এবং সূরা জিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। সর্দার খুব মুগ্ধ হলেন, বললেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা শোনার পর দাদা বুঝতে পারলেন যে সর্দার খুব খুশি হয়েছেন। এরপর এই কাসুমুল্লাহ দাদাকে সর্দার বললেন যে আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে আমার নাতিকে আপনি একটু কোরআন তেলাওয়াত শিখাবেন। আর আপনার মধ্যে যে সরলতা সততা রয়েছে এই তালিমটাও তাকে দিবেন। এটা বলার পর কাসুমুল্লাহ দাদা দেখতে পেলেন যে ওনার ওই কক্ষের মধ্যে মানুষের 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হাইট কতটুকু হয়, কেমন হয় চেহারা, ওইরকম একটা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা ঢুকলো। সে বাচ্চাটাও ঢুকে তাকে সালাম দিল। বাচ্চাটা একটু আহত বলে মনে হয়েছিল আর কি। তো কাসুমুল্লাহ দাদা বুঝতে পেরেছিলেন এটাই সেই বাচ্চা যাকে উনি আঘাত করেছিলেন। এরপর ওই বাচ্চাটা আবার চলে যায়। তো কাসুমুল্লাহ দাদা বললেন যে আমি তো আসলে দিন মজুর, খেটে খাওয়া মানুষ, এত বড় কাজ আমি কিভাবে করব? আমার তো পরিবার রয়েছে, তাদের জন্য রোজগার করতে হয়। তখন সর্দার বললেন যে আল্লাহর রহমত, আপনার রিজিক নিয়ে ভাবতে হবে না, আপনি আমার এই নাতিকে একটু লেখাপড়া শেখাবেন। তখন এই কাসুমুল্লাহ দাদা আপত্তি করলেন। উনি বললেন যে না, এটা হবে না। উনি কখনোই এই ধরনের কাজের কোনো বিনিময় নেন না, কোনোভাবেই এটা পসিবল হবে না, এটা কাসুমুল্লাহ দাদা জানিয়ে দিলেন। এবং কাসুমুল্লাহ দাদা জানালেন যে আমি অতীব সাধারণ একজন মানুষ হওয়ার পরও আমাকে যে সম্মান দিলেন এতেই আমি খুশি। আপনার নাতিকে আমি পড়াবো, এর জন্য কোনো বিনিময় দিতে হবে না। আপনি আমাকে যে সম্মান করেছেন এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি আমার সময় অনুযায়ী আপনার নাতিকে পড়াবো, আপনাদের সময় অনুযায়ী নয়। আমি সপ্তাহে একদিন শুক্রবার আপনার নাতিকে পড়াবো, বাকি দিনগুলো আমার ইবাদত এবং জীবিকার জন্য যে কাজগুলো করতে হয় সেইগুলো করব। এই কথা শোনার পর সর্দার বেশ খুশি হলেন এবং বললেন তাই হবে। সর্দার খালিদকে ডেকে নিয়ে কিছু নিয়মকানুন বুঝিয়ে দিতে বললেন। আর জিনেদের চলাফেরার কিছু নিয়মকানুন তো থাকে, এগুলোও কাসুমুল্লাহ দাদাকে বুঝিয়ে দিলেন। আর ওই সময় উপহার স্বরূপ খালিদ এই কাসুমুল্লাহ দাদাকে দুটো জিনিস দিলেন। দাদা অবশ্য নিতে রাজি হন নাই, কিন্তু অনেক অনুরোধের পর আর কি রাজি হয়েছিলেন। একটা জিনিস হচ্ছে একটা ট্যাটার ফলা, ওই ট্যাটার যে নিচের দিকে যে চোখা অংশগুলো থাকে অনেকগুলা, সেইটা, আর একটা থলে। আর এটাও জানিয়ে দেওয়া হলো এই যে সাবের পরবর্তী শুক্রবার থেকে কাসুমুল্লাহ দাদার কাছে যাবে তালিম নিতে। আর এই যে খালিদ সে নিজেই দিয়ে আসবে, নিজেই নিয়ে আসবে। তবে ওই সময় একটা আলাদা ঘরে থাকার জন্য বলেছিলেন, রাতের বেলা যাবেন। আর এই সময় যেই রূপে কাসুমুল্লাহ দাদা দেখেছেন এই রূপেই দেখবেন, অন্য রূপে দেখবেন না, অন্য রূপে দেখলে ভয় পেতে পারেন, এই জন্য। আর এই বিষয়গুলো কাউকে আপাতত বলা যাবে না, এগুলো শুধু ওনাদের মধ্যেই থাকবেন। তো এরকম কথাবার্তা বলে তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হলো। এবার খালিদ বলে আপনি চোখ বন্ধ করেন, আপনাকে বাড়িতে দিয়ে আসি, আর আপনি বিসমিল্লাহ বলুন, পায়ে মাটির ছোঁয়া লাগলেই চোখ খুলবেন। তো দাদাও সেটাই করলেন।
কয়েক সেকেন্ড, এরপরে দেখলেন উনি বাড়িতেই আছেন। তখন রাত। উনি যখন বাড়ির দরজা টোকা দিয়েছেন, তো দাদি দরজা খুলে জোর একটা চিৎকার দিছেন, এই আসছে আসছে, পাইছি পাইছি। অবাক কাণ্ড। দাদা তো চিন্তা করছেন যে গেলামই তো কিছুক্ষণ আগে, এরকম বলতেছে কেন। পরে উনি জানতে পারলেন 2 দিন উনি ছিলেনই না। 2 দিন উনি কোথায় ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলে দাদা কিছু একটা বলে কাটিয়ে দিলেন। দাদা অবাক হলেন যে কিছু সময় আগেই গেলাম, একটু ঘুরে আসলাম, অল্প কিছু সময়, এর মধ্যে 2 দিন আমি নাই। যাই হোক, দাদা আগের মতো সাধারণ জীবনযাপন করছেন। রাতের বেলা মাছ ধরতে যান, জিন সর্দারের দেয়া সেই টেটা আর থলি নিয়ে মাছ ধরা শুরু করছেন। আল্লাহর রহমতে ভালোই মাছ উনি পাচ্ছিলেন আর কি। যে পরিমাণ মাছ পেতেন তাতে আল্লাহর রহমতে আগের থেকে আরো বেশি পেতেন। সেই মাছ বিক্রি করা অর্থ ওনার আরো থাকতো। এটা দিয়ে মোটামুটি তার পরিবার আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলে যাচ্ছিল। তবে উনি ঝাড়ফুঁক করে কখনোই কোনো টাকা পয়সা নিতেন না, ওই আমলটা কিন্তু উনি জারি রেখেছিলেন। আর ওই যে শুক্রবার সাবের আসতো, সাবেরকে সাথে নিয়ে আসতেন হচ্ছে জিন খালিদ। তো এভাবে কিন্তু মোটামুটি বেশ কিছুদিন তালিম নিয়েছিলেন এই সাবের। তো একটা পর্যায়ে দেখা গেল যে সাবের জিন সে ভালোই শিখে গেছে সবকিছু। আর এবারে বিদায়ের পালা। বিদায়ের জন্য খালিদ জিন যে সে এই কাসুমুল্লাহকে বলেছিল যে সাবের তো এখন মোটামুটি শিখে গেছে, এখন তার কাছ থেকে আপনার একটা বিচ্ছেদ হয়ে যাবে, এখন আপনার ছাত্রকে বিদায় দিতে হবে। তো এই বিষয়টা আসলে দাদার তখন খুব একটা মনে কষ্টের উদ্রেক করেছিল, যেহেতু এতদিন ধরে পড়াচ্ছেন, একটা মায়া মহব্বত সৃষ্টি হয়েই যায়। তারপরও আসলে বিদায় তো দিতেই হবে। তো এই যে বিচ্ছেদ বেদনা, এই বেদনাটা আসলে বুঝতে পেরেছিলেন জিন সর্দার। উনি জানতেন যে সাবেরের জন্য তার কষ্ট হবে, এই জন্যই ওই জিন সর্দার একটা বিষয় বলে দিয়েছিলেন। সেটা হচ্ছে এই যে খালিদ জিন, এই খালিদ জিনকে উনি একটা বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে এই যে দাদা, এই দাদার সাথে যেন একটা সময় এই খালিদ জিন থাকে, বেশ কিছু বিষয় রুকিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোতে যেন খালিদ জিন সহযোগিতা করে। তো এটা কিন্তু ওই সর্দারের নির্দেশনা ছিল। আর এটাও নির্দেশনা ছিল যে দাদা ঠিক আগের মতোই যেরকম পারিশ্রমিক নেন না, চেয়ে নেন না, এই জিনিসটা জারি রাখতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজের নির্দেশনা বা অনুরোধ তাকে করা যাবে না। যদি করা হয় তাহলে সেটা তো করবেনই না, আর কখনোই খালিদ দাদার কাছে আসবেন না। তো এই বিষয়গুলো বলেন, দাদাও রাজি হন। এরপরে অনেকটা দিন এই খালিদ দাদার সাথে ছিলেন। দাদা ইন্তেকাল করেছেন 1999 সালে। 99 সালের পরেও নাকি 2021 সাল পর্যন্ত খালিদ ওই পরিবারের সাথে ছিল। পরবর্তীতে কোনো একটা কারণে খালিদ নাকি চলে যায়। তবে কি কারণে, এই বিষয়টা পরবর্তীতে জানা যাবে। এটা রনি ভাই জানিয়েছেন যে পরবর্তীতে এই বিষয়টা আরো ডিটেলসে উনি জেনে আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। তো এই যে যেই বিষয়টা, যেই খালিদ সাবেরকে নিয়ে আসতো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দাদি জানতে পারতেন। দাদি এটা তাও জেনেছেন হচ্ছে সর্দারের অনুমতি সাপেক্ষে। ওই সময় ওনার ছেলে মেয়েরা তো ছোট ছিল, তারা জানতে পারে নাই, তারা জেনেছিল আরো পরে, কারণ তখন তো সাবের চলেই গেছে, সাবের তো আর তখন আসতো না। আর ঝাড়ফুঁক করার যেই ব্যাপারগুলো, এগুলোতে দেখা যাচ্ছে যে আগে সাধারণ কিছু ঝাড়ফুঁক করতেন দাদা, এখন আরো ডিপ কিছু প্রবলেম, সেই সমাধানগুলো আল্লাহর রহমতে উনি করতে পারছিলেন খালিদের সহযোগিতায়। তো এই কারণে দাদার নামও বেশ ছড়িয়ে পড়লেও উনি কিন্তু ধনী হন না, কারণ উনি তো এই যে বিনিময় নিতেন না, মানুষের কাছ থেকে ওইভাবে টাকা পয়সা চেয়ে নিতেন না। অধিকাংশ সময় উনি বিনামূল্যে, বিনা পারিশ্রমিকেই কাজগুলো করতেন। তো এভাবেই উনি ওনার জীবনটা পার করে দিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি
রনি ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 180তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রিফাত আনাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সন্তলা গ্রামে। উনি বর্তমানে লেখাপড়ার কারণে উল্লাপাড়াতেই রয়েছেন। উনি জানিয়েছেন ওনার বাবা একজন হার্টের রোগী, তার হার্টে 3টা ব্লক রয়েছে, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন এবং নেক হায়াত দান করুন। চলুন ওনার পাঠানো ঘটনায় চলে যাই। ওনার পাঠানো ঘটনাটা কয়েকটা অংশে বিভক্ত। প্রথম যে অংশটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত উনি ওনার আম্মু এবং নানির মুখ থেকে শুনেছেন। তো রিফাত ভাইয়ের নানা বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে। ওনার নানারা 5 ভাই, ওনার নানা 3 নম্বর, আর ওনার নানার মোট 7 জন সন্তান। ওনার মামা, খালা, ওনার আম্মু, এই কয়েকজন মিলিয়ে আর কি 7 জন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বড় মামা, যার নাম হচ্ছে আলম, উনি প্রবাসে ছিলেন। ওনার সেজ মামার নাম হচ্ছে জাহাঙ্গীর, আর তার ছোট জনের নাম হচ্ছে নুরনবী, আর সবার যিনি ছোট তার নাম হচ্ছে লাল মিয়া। ঘটনাটি ঘটেছিল নূরনবী মামার সাথে। বাড়ির সব কাজ মূলত নূরনবী মামাকেই করতে হতো। এর পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে বড় মামা উনি তো প্রবাসে রয়েছেন। এখন এই যে জাহাঙ্গীর মামা যিনি, ওনাকে আবার আরো একজন ব্যক্তি দত্তক নিয়েছিলেন। কেননা এই যে নানার যে আরো ভাইয়া ছিল, নানার বড় ভাই উনি ছিলেন নিঃসন্তান। এই কারণে তিনি তার ভাইয়ের কাছ থেকে চেয়ে এই জাহাঙ্গীর মামাকে নিয়েছিলেন যে তোর ছেলেটাকে আমাকে দে, আমি একটু পেলে পুষে বড় করি, আমার তো ছেলে পেলে নাই। এই জন্যই মূলত জাহাঙ্গীর মামা তার অন্য আর একজন মুরব্বীর কাছে বড় হচ্ছিলেন। এখন নূরনবী মামা, ওনাকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো। আর সবার যিনি ছোট তার নাম ছিল লাল মিয়া, উনি তো অত কাজ করতে পারতেন না। ঘটনার সময়কাল 1990-91 সাল এরকম হবে আর কি। আর তখন এই নূরনবী মামার বয়স ছিল 16-17 বছর। নানাদের যতগুলো ভাই ছিল তার মধ্যে এই রিফাত ভাইয়ের নানা একটু সচ্ছল ছিলেন। বাজারে ওনার একটা মুদির দোকান ছিল, জমি জমা ভালোই ছিল। জমিতে সেচ দেবার জন্য সেচ পাম্প আমরা যেটাকে বলি, অনেক এলাকায় এটাকে ডিপ কল বলে, সেটা ছিল। মামাদের মধ্যে নূরনবী মামা নানার কাছাকাছি সবসময় থাকতেন। আর অন্য সব মামাদের কথা তো বললামই, বাড়ির সিংহভাগ দায়িত্ব তো তাকেই দেখতে হতো, এই জন্য নানার কাছাকাছি তাকে থাকতে হতো। সময়টা ছিল গ্রীষ্মকাল। মাঠে ধান গাছের চারা মাত্র লাগানো হয়েছে। নানার যেহেতু সেচ পাম্প ছিল, তাই অনেকের জমিতে সেচ পাম্প থেকে পানি দিতে হতো। এটা আয় রোজগার ভালোই হতো, ফসলও পাওয়া যেত। সেচ পাম্প জমির যে প্রান্তে ছিল, অর্থাৎ বিলের পাশে, তো ওই বিলেও মোটামুটি আসলে পানি থাকে। শীতকালে থাকে না, বর্ষাকালে পানি আসে আর কি। আর নানা বেশ দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আর মাঝে মাঝেই তাবলিগ জামাতের 3 দিনের যেই সময়টা, এই সময়টা দিতেন। মাঝে মাঝে দেখা যায় 3 দিনে অনেকে বের হয়ে যান, এই সময়টা উনি দিতেন আর কি। তো হয় কি, নানা একবার 3 দিনের জামাতে বের হয়েছেন, তখন তো আবারও নূরনবী মামার উপর সব দায় দায়িত্ব এসে পড়ে। ওই মুদিখানা থেকে শুরু করে নিয়ে যত কাজ আছে সবকিছু তাকে এই 3 দিন সামলাতে হবে। অন্যান্য সময় তো মুদিখানার দোকানটা অন্তত নানা সামলান, কিন্তু যেহেতু নানা 3 দিনের জন্য চলে গেছেন, এরকম গেলে সবকিছু আবার নূরনবী মামার উপর এসে পড়ে। ধানের সিজন, আবার জমিতে পানিও দিতে হবে। নানা নাই, কি আর করা, মামা রাতে একাই জমি যেইগুলো ছিল পানি দেওয়ার জন্য দিয়েছেন। সেচ পাম্প যে জমিতে ছিল সেই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা বিল। তো মামা প্রথম রাতে ঠিকঠাক মতো পানি দিয়েছেন, কোনো প্রবলেম হয় না। মামা সেচ পাম্প চালিয়ে ওই যে বোরিং ঘর ছিল, অর্থাৎ এই মেশিনটা যেখানে থাকতো ওইটা একটা ঘর তৈরি করে ঘরের মধ্যে মেশিনটা রাখা হয়। আর যেই নলটা দিয়ে পানি বের হয়, এই নলের মাথাটা আবার সামনে রাখা হয়। ওই দিক দিয়ে পানি বের হয়, পানি এক জায়গায় পড়ে, তখন নালা কাটা থাকে বা ড্রেন কাটা থাকে, সেদিক দিয়ে কিন্তু পানিগুলো যেতে থাকে।
বিভিন্ন জমিতে। তো উনি পানি দিয়ে শুয়ে থাকেন, একটু পরপর চেক করতেন যে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ একটা জমিতে নির্দিষ্ট পরিমাণ পানি ঢুকাতে হয়, এরপরে পানির লাইনটা বন্ধ করে দিতে হয়, আর একটা জমিতে আবার পানি ছেড়ে দিতে হয়, এইভাবে কোনোটা ছাড়তে হয়, কোনোটা বন্ধ করতে হয়, এই প্রক্রিয়া কিন্তু করে যেতে হয়। পানি যেন ওভারফ্লো না হয় এটাও যেমন দেখতে হয়, পানি যেন কোনো জমিতে কম পড়ে না যায় সেটাও কিন্তু দেখতে হয়। এটা কিন্তু খুব সতর্কতার সাথে কাজটা করতে হয় আর কি। তো মাঝে মাঝে এরকম যাচ্ছিলেন, এসে শুয়ে পড়ছিলেন, এরকম অনেকক্ষণ করেছেন। প্রথম রাত্রে করেছেন, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত্রে এরকম অনেকক্ষণ ধরে করার পর আবার শুয়েছেন। হঠাৎ করে মামা শুনতে পান বাইরে কাক ডাকার শব্দ হচ্ছে। কাক কিন্তু রাতের বেলা আসলে খুব একটা ডাকে না, এত রাতের বেলা বাইরে কাক ডাকে, কাক কোথা থেকে আসবে? ওনার কাছে মনে হচ্ছিল দুইটা কাক একে অপরের সাথে মারামারি করছে। একে অপরের সাথে মারামারি করলে যেরকম ভাবে কাক ডাকাডাকি করে ওই রকম শব্দ হচ্ছে, ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে। মামা কি করেছেন, ওই বোরিং ঘরের যে বেড়া, এটা ছিল পাটখড়ি বেড়া, ওই বেড়ার ফাঁকা দিয়ে উনি দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছুই দেখতে পান না। মামা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, ওনার বয়স কম, স্বাভাবিকভাবেই উনি বিষয়টা নিয়েছেন। আবার কিছুক্ষণ পর এই আওয়াজটা শুরু হয়েছে, মানে মাঝখানে থেমে গিয়েছিল। উনি চিন্তা করেন যে এইভাবে যদি এই কা কা করতে থাকে উনি তো এখানে ঘুমাইতেই পারবেন না, এই দুটোকে তাড়িয়ে দিয়ে আসি। এই চিন্তা করে উনি ঘর খুলে বাইরে বের হয়েছেন। ঘরের যে দরজা, এই দরজাটাও পাটখড়ির বেড়া, বেড়াটা ওই বাঁশের বাতা দিয়ে আটসাট করে বেঁধে দেওয়া হয় আর কি। তো ওইটা খুলে উনি বাইরে বের হয়েছেন, দেখেন যে দুইটা কাক, সাইজে সাধারণ কাক থেকে একটু বড়, খুব বেশি বড় না, এটাকে অস্বাভাবিক মনে করারও কোনো কারণ নাই, এরকম সাইজে বড় কাক হর হামেশাই দেখা যায়। তো উনি ওই কাক দুটোকে হুস হুস করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাক দুটো যায় না। এর কিছু সময় পর ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়, আজান দিয়েও দেয়, তখন কাকগুলো কোথায় যেন হারিয়ে যায়, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, উড়েও গেল না, মনে হলো ভ্যানিশ হয়ে গেল। ওই সময় তো গরমকাল ছিল, ফজরের আজানটা তো তাড়াতাড়ি দিয়ে দেয়, যেহেতু তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তো যখন আজান দিয়ে দিয়েছে মামা তখন বাসায় চলে আসেন, কিন্তু এই ঘটনা উনি কাউকে বলেন না, কারণ এটা বলার মতো কোনো ঘটনাই ওনার কাছে মনে হয় নাই। উনি একটু ভয় পেয়েছিলেন যে এত রাত্রে কাক কোথা থেকে আসলো, জাস্ট এতটুকুই, এটা এরকম ভাবে উনি কোনো গুরুত্বও দেন নাই, এই কারণে কাউকে বলেন নাই। এদিকে নানাও জামাত থেকে ফেরত আসছেন, সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। এই ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু গাছে গাছে অনেক আম ধরেছে। মামার আবার আম খেতে অনেক ভালো লাগতো, তাই তিনি ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হয়েছেন। তো ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হতেন, ঝড় যদি দিনের বেলাও হতে বের হতেন, রাতের বেলাও বের হতেন, রাত যত রাতই হোক ঝড় হলে উনি আম কুড়োতে বের হবেনি, এটা ওনার একটা নেশার মতো কাজ করত। এমনই এক ঝড়ের রাতে মামা আম কুড়োতে বের হয়েছেন। নানাদের বাড়ি থেকে একটু দূরে বলতে 3 থেকে 4 বাড়ি পরই একটা পুকুর রয়েছে, সেই পুকুর পর একটা বিশাল আম গাছ ছিল। এই গাছের আমগুলো ছিল অনেক মিষ্টি এবং আমগুলো বেশ রঙিন হতো। আমগুলোর নিচের অংশ হলুদ হতো আর উপরের দিকটা মানে বোটার দিকটা লাল টকটকে হতো, দেখতে খুব সুন্দর লাগতো। তো এই আম গাছের আম খুব মিষ্টি হতো, তো এই আমগুলোর প্রতি ওনার একটা আকর্ষণ কাজ করতো। চিন্তা করলেন যে যাই ওই গাছটার ওইদিকেই যাই। তো ওইদিকে উনি গিয়েছেন, গিয়ে দেখলেন মোটামুটি ভালোই আম পড়ে রয়েছে। তো উনি আম কুড়াচ্ছিলেন, তখন উনি লক্ষ্য করলেন যে আনুমানিক 60 থেকে 70 বছর বয়স হবে এরকম একজন বয়সী বৃদ্ধা মহিলা তার সাথে আম কুড়াচ্ছে, তার থেকে একটু দূরে 10-15 হাত দূরে। মামা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ ঝড়ের পরে অনেকেই আম কুড়োতে আসে, সেটাও দিন হোক রাত হোক, কারণ ওনার মতো এরকম আম কুড়োনোর নেশা অনেকেরই রয়েছে। আর গ্রামের অনেক মহিলাই আম কুড়াতে আসে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো উনি আম কুড়াচ্ছেন, উনি ওনার মতো আম কুড়াচ্ছেন, ওই মহিলার মতো আম কুড়াচ্ছেন। মামা কি করেছেন, আম কুড়াতে কুড়াতে ওই যে পুকুর পাড়, যেটা পুকুরের কথা বললাম, ওই পুকুরের পাড়ের দিকে চলে আসছেন। কিছু আম কিন্তু আবার পানিতে পড়েছিল, পানিতে পড়ে ভেসে রয়েছে। এই আমগুলো আবার বেশ পাকা ছিল, উনি দেখতেই পাচ্ছেন যে এগুলো বেশ পাকা। কিছু আম রয়েছে কাঁচা পড়ে আছে। ওই চিন্তা করেন পুকুরের পানিতে নামি ওই আমগুলো তুলি, যেহেতু পুকুরের ঢেউ ছিল না, এক জায়গায় আমগুলো স্থিতিশীল অবস্থায় ছিল, তো ওই আমগুলো নিয়ে আসি। তো উনি ওই আমগুলো নেয়ার জন্য নিচ দিকে নামা শুরু করেছেন। প্রায় হাঁটু সমান পানিতে উনি নেমে পড়েছেন।
বেশ ভালোই আম উনি পেয়েছেন। হঠাৎ করেই ওই সময় ফজরের আজানেরও সময় হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছে। উনি চমকে উঠেছেন আজানের শব্দ শুনে, কেননা আসলে উনি ভেবেছিলেন হয়তো বা রাত 2টো বেজেছে, আর বের হয়েছেন 20-25 মিনিট। ওই সময় আসলে ঘড়ির ব্যবহারটা ওনার জন্য একটু কঠিন ছিল, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না। বাড়িতে ঘড়ি ছিল, তবে উনি ঘড়ির টাইমটা দেখে আর বের হননি। উনি ঘড়ি ব্যবহার করতেন না, যার কারণে উনি আনুমানিক একটা সময় ধরে নিয়েছিলেন। তো যাই হোক, আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার পর ওই বৃদ্ধ মহিলাকে উনি আর দেখতে পান না। উনি মনে করেন যে উনি আম তুলে আবার চলে গেছেন। এখন বৃদ্ধা মহিলা, উনি কি এখন পানির মধ্যে নামবেন নাকি আম কুড়োতে? এই জন্য হয়তো চলে গেছেন, আশেপাশের বাড়িরই হবে। 8-10টা স্বাভাবিক বৃদ্ধা মহিলার মতোই ছিল, ভয়ঙ্কর কোনো কিছু ছিল না। মামা তো আম কুড়িয়ে বাড়িতে চলে গেছেন, ওই দিনের মতো বাসায় চলে আসছেন, কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলে। এই বিষয়টাও উনি কাউকে আর বলার প্রয়োজন মনে করেন, কারণ এটা তো কোনো ভয়ঙ্কর ঘটনাই ঘটে নাই এখানে। উনি আর কাকে কি বলবেন? আর এরকম আম কুড়োনোর কাজ উনি সবসময় করেন। এর কয়েকদিন পর নানা কি করেছেন, মামাকে 3 দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে দিয়েছেন। মামা গিয়েছেন, ঠিকঠাক মতো জামাত থেকে ফেরতও আসছেন। এরপর মূলত ঘটনা শুরু হয়ে যায়। বাড়িতে ফেরত আসার পর থেকেই মামা একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, একদিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। নানি মনে করেছেন মামা হয়তো জামাতে গিয়ে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, তার শরীর দুর্বল হয়ে গেছে, কারোর সাথে কথা বলছেন এই জন্য। তো নানি মামাকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু না, মামা খেতে চাচ্ছেন না। কয়েকদিনের মধ্যে মামা এমনভাবে শুকিয়ে যান, মনে হচ্ছে উনি বহুদিন ধরে না খেয়ে আছেন। আর এরপর থেকে মামা অস্বাভাবিক আচরণ শুরু করেন, সবাইকে গালিগালাজ করছেন, কেউ কাছে আসলে মারধর করছেন। নানি বিষয়টা বুঝতে পেরে নানাকে জানান। নানা তখন পাশের গ্রামের পরিচিত এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন। ওই কবিরাজ ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই সময় তার বেশ নাম ডাক ছিল আশেপাশের 10 গ্রামের মধ্যে। তো নানারা সবাই সেই বৃদ্ধা মহিলাকে চিনতেন। তো মামা আবার তাকে দাদি বলে সম্বোধন করতেন। তো খবর দেওয়ার সাথে সাথে সেই দাদি, ওই মহিলা কবিরাজ বাসায় চলে আসেন। এরপর মামাকে দেখে বলেন যে, কি রে, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? মামার সাথে থাকা জিনটা নাকি কিছুই বলে না, শুধু হো হো করে হাসতে থাকে। সেই বৃদ্ধা মহিলা, উনি বলেন যে এশার নামাজের পর আমি দেখছি তোর কি করা যায়। তার মানে হচ্ছে যে এই যে দাদি, মামা তো তাকে দাদি বলে সম্বোধন করতেন, সেই হিসাবে এই নূর নবী মামা তো তার নাতি হয়। উনি এসেই বলেন, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? তো যাই হোক, ওই মহিলা কবিরাজ এশার নামাজের পর রুকিয়া করবেন। তো উনি বলে যান যে এই জিনটা ওর শরীরের ভিতরে এখন নাই, দূর থেকেই ওর উপর নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, এই বৃদ্ধা মহিলা কবিরাজ আরো কয়েকজন মহিলাকে নিয়ে আসেন, আশেপাশেরই আর কি পরিচিত। আর আসার পর উনি বাড়ির সবাইকে বলেন যে মহিলারা যারা আছেন তারা একটা ঘরে থাকবেন, তারা নফল নামাজ, জিকির আজগার যে যেটা পারেন করতে থাকবেন, চুপচাপ বসে থাকা যাবে না। আর পুরুষ যারা আছেন তারা আমার সাথে আসেন, একে ধরে রাখতে হবে। পুরুষরা এসে নূর নবী মামাকে চেপে ধরে রাখেন। কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পর, প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টা করার পর নূর নবী মামার শরীরে জিন হাজির হয়। জিন যখন হাজির হবে হবে ভাব এমনটা যখন হয়, তখন মনে হচ্ছিল যে মামার বাড়ির যে আশেপাশে যে গাছগুলো রয়েছে, ধরুন যে আমরা কোনো গাছের মধ্য দিয়ে যদি হেঁটে যাই, সেই গাছগুলো যদি আমাদের উচ্চতার মতো হয়, আমরা যদি হেঁটে যাই, গাছগুলো 2 পাশে কিন্তু ভাগ হয়ে যায়। ওই সময় ওই বাড়িতে থাকা লোকজনের কাছে মনে হচ্ছিল যে আশেপাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, মনে হচ্ছে এই গাছগুলো 2 পাশ থেকে ভাগ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এর ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছিল। এবং বাড়ির উপর একটা দমকা বাতাস হঠাৎ করে এসে পড়ে, ধরাম করে একটা বাতাস এসে পড়লে কেমন অনুভূত হয়, ওই রকম অনুভূত হয়। এরপরেই মামার শরীরের মধ্যেই জিনটা হাজির হয়। জিনটা হাজির হইতে গালিগালাজ শুরু করে দেয়, আর ওই মহিলা কবিরাজকেও গালিগালাজ করতে থাকে, তেরে মারতে আসে। তখন মহিলা কবিরাজ জিজ্ঞেস করে, তুই কে, কেন ওকে ধরেছিস? হ্যাঁ, কিছুই বলে না, চুপচাপ থাকে। এরপর মহিলা কবিরাজ একটি বালিশ আর একটা লাঠি দিয়ে বলে
যে দাঁড়া দেখ এখন তোকে কি করি। ওই বালিশের উপর লাঠিটা নিয়ে পেটাতে শুরু করেছে। তখন ওই জিনটা বলতে থাকে, আর মারিস না বলতেছি। তখন ওই জিনটা বলে যে এই ছেলেটার উপর নাকি আগে থেকেই, অর্থাৎ মামার উপর আগে থেকেই এই জিনটা নজর রেখেছিল। ধান ক্ষেতের পাশে যে বিল রয়েছে ওই বিলে নাকি এই জিনটা থাকে। কয়েকদিন আগেও নাকি ধান খেতে সে যখন পানি দিচ্ছিল তখন কাক হয়ে তার কাছে গিয়েছিলেন, মানে এই জিনটা গিয়েছিল আর কি। তখন কবিরাজ জিজ্ঞেস করে, এই তোরা কয়জন রে? জিন বলে, আমরা 2 জন। তারপর বলে যে তোরা এই ছেলেকে কেন ক্ষতি করতে চাচ্ছিস? বলে অনেকদিন ধরে নজরে রাখছি, ওরে মারবো, এই জন্য। ওরে মারলে আমাদের লাভ আছে। ওরে তো ওই দিন ওই বোরিং ঘরেই মেরে ফেলতাম, কিন্তু ওই সময় আজান দিয়ে দেয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম ওকে বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু পারতেছিলাম না। ও হয়তো বা খেয়াল করে না, কিন্তু এমন সময় বাইরে বের হয়ে আসছে, তার কিছুক্ষণ পর আজান দিয়ে দিছে। ওই দিন তো মারতে পারি নাই। এরপরে ঝড়ের রাতে ও যখন আম কুড়াতে বের হয়েছে, তখন আমিও একজন বৃদ্ধা মহিলার সুরতে বাইরে বের হয়েছি। ও যখন পুকুরে নামে, এইরকম সময় আমার একটা সুযোগ চলে আসে ওই পুকুরের পানিতে ওকে চুবিয়ে মারার। ওই সময় আজান দিয়ে দেয়, পারলাম না। তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ওকে তাবলিগ জামাতে পাঠানো হয়েছে। ও তাবলিগ জামাতে যাবার পর সেখানে অনেকগুলো আমল করেছে, সেখানে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, ওই আমলের কারণে এখন ওর কাছে আমরা ওইভাবে আসতে পারতেছি না। আর ওকে যেহেতু অনেকদিন ধরেই নজরে রাখছি, ও বেশ কিছু আমল করার কারণে আমাদের কিছু ক্ষতি হয়ে গেছে। এই কারণে আমরা প্রতিজ্ঞা করছি ওরে মারবই, ওরে না মেরে যাব না। কবিরাজ তখন বলে, যাবি তো অবশ্যই, এখন কিসের বিনিময়ে যাবি? তাড়াতাড়ি বল, তাতে তোদের জন্যই মঙ্গল। কিছু একটা নে, চলে যা। কিন্তু ওই জিন বলে যে না, কিছু নেবেও না, যাবও না। তখন ওই কবিরাজ দাদি বুঝতে পারেন যে এদেরকে এভাবে আসলে আর হ্যান্ডেল করা যাবে না, অন্যভাবে কাজ করতে হবে। তখন কবিরাজ দাদি বলেন, ঠিক আছে, তোরা যখন যাবিই না, আবার কিছু নিবিই না, তাহলে একটা কাজ করি, তোদের জীবনটাই আমি নিয়ে নেই। এই বলে আর এক মুহূর্ত সময় দেন নাই। বলার পরপরই ওই কবিরাজ দাদি কিছু পানি নূর নবী মামার মুখের উপরে ছিটিয়ে দিয়েছেন। তারপরে কবিরাজ এক অদ্ভুত কাজ করেন, সেটা হচ্ছে উনি মাথাটা নিচু করে নূর নবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি উনি ওনার মুখের মধ্যে ঢুকিয়ে নেন। এরপর নূর নবী মামার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। উনি সমস্ত শরীর ঝাঁকাতে থাকেন, কিন্তু ঝাঁকালেও পায়ের নিচের অংশ মনে হচ্ছে একদম অবশ হয়ে পড়ে আছে। এই অংশ উনি নাড়াতে পারছেন না, ঝাঁকাতে পারছেন না। মনে হচ্ছে যে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে নূর নবী মামার। এরপরে সব কিছু শান্ত। নূর নবী মামা নিস্তেজ হয়ে পড়েন, বোঝা গেল উনি সেন্সলেস হয়ে গেছেন। এরপর কবিরাজ তার মুখের ভেতর থেকে নূর নবী মামার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি বের করে ফেলেন। তখন কবিরাজ দাদি বলেন, গেছে, এই 2টা শেষ, এদেরকে মেরে ফেলছি, একদম খেয়ে ফেলছি এই 2টারে। আসলে এই কবিরাজ দাদি উনি নূর নবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি মুখের মধ্যে নিয়ে এমন কি করেছিলেন, এই কবিরাজ এমন একটা কাজ করলেন যে তার শরীরের ভেতরে থাকা, ওই সময় একটা জিন ছিল না, 2টা জিন ছিল, এই 2টা জিন একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ একদম ওইটাকে ওই কবিরাজ দাদি খেয়েই ফেলছেন, ওই 2টা শেষ। এভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটল। এবারে আসি অন্য আর একটা ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রিফাত ভাই পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত ওনার চাচাতো ভাই সজীবের সাথে, এবং ঘটনাটি এখনো নাকি চলমান রয়েছে। চাচাতো ভাইয়ের জন্ম হয় 1997 সালে একটি মিশনারি হসপিটালে। এই সজীব ভাইয়ের বয়স তখন 6 থেকে 7 মাস। ওই সময় একদিন ভাইয়ের আব্বু আম্মু ভাইয়াকে নিয়ে বাজারে গিয়েছেন। ফিরতে ফিরতে সে সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাজার থেকে বাড়িতে আসার পথে বাড়ির কাছাকাছি একটা বাঁশের ঝাড় ছিল। ঝাড়টি এত ঘন আর বড় ছিল যে দিনের বেলাতেই মানুষ ভয় পেত সেটাতে ঢুকতে। যখন বাজার থেকে বাড়ি আসলে আসছিলেন,
তখন ওই ভাইয়ার আব্বুর কাছে কোনো টর্চ লাইট ছিল না। ভাইয়ার আম্মুর আচরণ হঠাৎ করে নাকি চেঞ্জ হয়ে যায়। ভাইয়ার আব্বু আবার মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। কবিরাজ দিয়ে উনি পরবর্তীতে রুকিয়া করেছিলেন, সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা বুঝতে পারেন নাই যে এইটার ফলাফল কোন দিকে যাবে। এরপর চলে যায় অনেকগুলো বছর। ভাইয়ার তেমন কোনো সমস্যা হচ্ছিল না, মাঝে মাঝে একটু অসুস্থ হতো, গুরুতর কিছু না। আর ভাইয়ার যিনি আম্মু, তার সম্পর্কে ভাগ্নে হয়, তার নাম হচ্ছে আমির খান। তার বাড়ি বগুড়াতে, কিন্তু তার খালা বাড়ি আবার শেরপুরের বাগদাতে। সে খালা বাড়িতে সে পড়তে পারতো, কিন্তু ওর খালা ওকে কোনো একটা কারণে নাকি রাখেনি। তবে সে ছিল অত্যন্ত মেধাবী, পড়াশোনা অনেক ভালো। তো সজীব ভাইয়ের আব্বু তাকে নিয়ে আসছিলেন লেখাপড়া করানোর জন্য এবং হাপুনিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। মাদ্রাসায় যাওয়ার পথে একটি বট গাছ পড়ত। সেই বট গাছে নাকি অনেকগুলো জিন পরিবারের বসবাস ছিল। তো আমির যেহেতু সেখান দিয়ে যাতায়াত করত এবং আমিরের চেহারা মোটামুটি অনেক ভালোই ছিল, তাই নাকি তাকে অনেকগুলো জিন আসর করেছিল। সে সময় এই আমির ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেবে, এমন একটা সময়। সমস্যাটা হলো কি, এই আমিরকে পড়তে দিত না, নানান ধরনের সমস্যা করতো, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। দু একজন কবিরাজও দেখানো হয়, তারা এসে যখন আমিরের উপর ওই জিনগুলোকে হাজির করে, তখন তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে, বন্দি করে, মনে করে যে ভালো হয়ে গেছে, কিন্তু না, সমাধান হয় না। দুই একটাকে ধরে বন্দি করে, আবার আসর করে, পরবর্তীতে অন্য জিনগুলো আসর করে। মূলত 30-40টা জিন নাকি এই আমিরের সাথে লেগেছিল, তাই চিকিৎসা করতে অনেক সময় লাগতো। এই যে সজীব ভাইয়ের আব্বু মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি তো বেশ সূরা কেরাত ওনার মুখস্থ ছিলই। উনি যখন সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে পানিতে ফু দিয়ে যখন সেই পানি খাওয়াতেন আমিরকে বা পানি ছিটিয়ে দিতেন, তখন কিন্তু সাময়িকভাবে আমির শান্ত হয়ে যেত। আর সবসময় নাকি আমিরকে পাহারা দিয়ে রাখতে হতো। সবসময় পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে কোনো পুরুষ লোককে তার পাশে শুইয়ে রাখতে হতো, যাতে করে আমিরকে নিয়ে যেতে না পারে জিনেরা। এমনই একদিন সবাই শুয়ে আছে, তো সারা রাত ধরে তো আসলে মানুষের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, একটা সময় মানুষ তো ঘুমিয়ে পড়বেই, এটাই স্বাভাবিক। এরকম একটা ঘটনা ঘটে যে ঘুমের মধ্যেই এই আমির ভাইকে নিয়ে যাচ্ছিল। তাকে যখন ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার কাঁধ দরজার পাল্লার সাথে বাড়ি খায়, আর তখন একটা শব্দ হয়। তখন তার পাশে ঘুমিয়ে থাকা আরেকজন পুরুষ লোকের ঘুম ভেঙে যায়, দেখে এই অবস্থা। উনি দৌড়ে গিয়ে আমির ভাইকে ধরে ফেলেছেন। আর তখন ওই অবস্থায় আমির ভাইয়ের ঘুম ভেঙে যায়, তার সেন্স ফেরত আসে। কিন্তু সেন্স ফেরত আসার পর অদ্ভুত একটা আচরণ সে করে, সে খিলখিল করে হাসতে শুরু করে, বলতে থাকে লাভ নাই রে, লাভ নাই। এর ভিতরে কি করে, আরেকজন তো ঘুমাইছিলেন, পাশে তো পানি ছিল, পানি ছিটিয়ে দেওয়া হতো তাকে। ওই যে আমরা বললাম যে সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে ওই সজীব ভাইয়ের আব্বু পানি ছিটিয়ে দিতেন, তো ওই পানিটা পাশে রাখা থাকতো। ওই পানিটা আবার একজন ছিটিয়ে দিয়েছে। তখন আবার ওই আমির ভাইয়ের ভেতরে থাকা ওই সত্তা বলতে থাকে, এ পানি দিয়ে আর কোনো কাজ হবে না রে, এই পানি আমাদের বান্ধবী ছুঁয়ে দিয়েছে, বান্ধবী ছুঁয়ে দিয়েছে। এটা আবার কেমন কথা? এর মধ্যে আবার সজীব ভাইয়ের আব্বু চলে আসছেন, কারণ উনি ওই হই হট্টগোল শুনে বুঝতে পেরেছেন কোনো একটা ঝামেলা হয়েছে। উনিও এটা শুনেছেন যে বান্ধবী ছুঁয়ে দিয়েছে। বান্ধবী মানে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা জিনটা বলে যে তোমার ছেলের উপরও তো জিনের প্রভাব আছে। তখন এই কথা শোনার পর সজীব ভাইয়ের আব্বু জিজ্ঞেস করে, এই বেটা তুই কিভাবে জানলি রে আমার ছেলের উপর জিনের প্রভাব আছে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা ওই জিনটা বলে, আজ থেকে প্রায় 20 বছর আগে তোরা যখন তোদের সন্তানদেরকে নিয়ে ওই বাসার দিয়ে আসছিলি, তখন তোর স্ত্রীর উপর জিন আসর করছিল। ওইটাকে কবিরাজ ঝাড়ফুঁক করে ছুটাইলেও ওই জিনটা তোর ছেলের উপর আসছে। ওই জিনটা মূলত এই পানি ভুলবশত স্পর্শ করেছিল, এই পানি দিয়ে এখন আর কোনো কাজ হবে না।
এটা বলার পর তখন সজীব ভাইয়ের আব্বু উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিচ্ছেন। ওই সময়ের মতো সমস্যার সমাধান হয় আল্লাহর রহমতে। পরবর্তী দিন সকালবেলা একজন ভালো কবিরাজকে নিয়ে আসা, উনি মূলত বড় একজন রাকি ছিলেন। উনি এসে আমির ভাইয়ের সাথে থাকা সবগুলো জিনকে তাড়িয়ে দিতে আল্লাহর রহমতে সক্ষম হন, এবং এই যে সজীব ভাই তার উপর রুকিয়া করা হয়। কিন্তু ওই আলেম উনি জানান যে সজীব ভাইয়ের উপর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, কেননা তার সাথে যে জিনটা রয়েছে এই জিনটা এসে ওই হুজুরকে জানিয়েছেন যে সে পরহেজগার জিন, সে নামাজ কালামি জিন, তার দ্বারা এই সজীব ছেলেটার কোনো ক্ষতি হবে না, বরং তাকে তাড়িয়ে দিলেই অন্য জিনেরা এসে এই সজীবকে বিরক্ত করতে পারে। যেহেতু সে আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, তাড়ানোর দরকার নেই। তার কথা সত্যতা আবার যাচাই করেছেন সেই আলেম, সত্যতা ঠিক ছিল। এই কারণে উনি আর রুকিয়া করেন নাই। সজীব ভাইয়ের বাবাকে বলেন যে এর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, এর সাথে যে জিন আছে এই জিনটা কখনোই তার উপস্থিতি জানান দেবে না। সে ছোট ছিল, ওই জিনের কারণে কিছু শারীরিক সমস্যা হতো, এখন আর এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এই জিন তার উপস্থিতি জানানো দেবে না, কোনো ক্ষতিও করবে না, সুতরাং একে তাড়ানোর দরকার নাই। তাড়াতে গেলে বরং আরো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং তার দরকার নেই। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ। উনি 10ম শ্রেণীতে লেখাপড়া করছেন, থাকছেন ঢাকার মিরপুর 14-তে। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ঘটনাটি ওনার নানা এবং ছোট মামাতো বোনের সাথে ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটেছিল ঘটনাটি। বর্ষাকাল। ওনার নানা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গরুর দুধ নিয়ে বাজারে যান। নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধ দুইয়ে বালতিতে করে বাজারে নিয়ে যান। গরুর দুধ বিক্রি করে বাজার থেকে সকাল সকালই ফেরত আসেন। বাসায় এসে সকালের নাস্তা করেন। এরপর বাসায় এসে হালকা খাওয়া দাওয়া করে 15 থেকে 20 মিনিট বিশ্রাম নেন। এরপর হাতে একটা কাঁচি নিয়ে আর দড়ি নিয়ে বের হন নদীতে যাওয়ার জন্য। বাড়ির কাছাকাছি নদী রয়েছে। মূলত ওই নদীতে অনেক কস্তুরী ভেসে যায়। গরুর জন্য কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নদীতে গিয়েছিলেন। এই কস্তুরীগুলো উনি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করেন, অনেকগুলো জড়ো করে ফেলেছেন। আর নৌকাও সাথে ছিল। ওখানে তো নৌকা ওনার জন্য আলাদা করে রাখাই ছিল, কারণ ওনার নিজস্ব নৌকা ছিল। বিশেষ করে এই নদী থেকে কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নৌকাটা উনি ব্যবহার করতেন। যেহেতু গরুকে খাওয়াতে হবে, এই জন্যই মূলত এই কস্তুরীগুলো যাতে সহজেই সংগ্রহ করা যায়, এই জন্যই নৌকার ব্যবস্থা উনি করে রেখেছেন। উনি কস্তুরী ধরছেন, উঠাচ্ছেন। আর ওনার বদভ্যাস বিড়ি খাওয়া, এটা উনি নন স্টপ খেয়েই যাচ্ছেন। এভাবে করতে করতেই দুপুর 12টার মতো বেজে যায়। এদিকে কস্তুরী তোলাও মোটামুটি অনেক হয়ে গেছে। নৌকা নিয়ে ঘাটে চলে আসেন। এরপরে কস্তুরীগুলো দড়ি দিয়ে বেঁধে বড় একটা বোঝার মতো হয়ে গেছে, এটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো নানার যে বাসাটা, এটা গ্রামের একদম মাঝখানে। বর্ষাকালে চারদিকে পানি থাকে, তাই মাজা সমান পানি কিন্তু পার হয়ে, অর্থাৎ কোমর সমান পানি পার হয়ে কিন্তু বাড়িতে উঠতে হবে। কস্তুরী তো মাথায় নিতে হয়েছে তাকে। উনি যখন পানি দিয়ে হাঁটছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে তার সাথে কেউ হাঁটছে। উনি যখন পেছন দিকে ঘুরে দেখেন তখন দেখেন পেছনে কেউ নেই। আবার কোমর সমান পানিতে উনি হাঁটা শুরু করেছেন। পানির মধ্যে কেউ যদি হাঁটে এক ধরনের ছপাত ছপাত শব্দ কিন্তু হয়। এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন যে শব্দ হচ্ছে, এই জন্যই মূলত উনি পেছন দিকে তাকিয়েছিলেন। নানার বাড়িতে ওঠার জন্য ওই জায়গাতে একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। এখন সমস্যা হচ্ছে কি, মাথায় কস্তুরী নিয়ে কিন্তু বাঁশের সাঁকোতে ওঠাটা
বেশ বিপজ্জনক। কেননা কস্তুরী ভেজা থাকে, টপ টপ করে পানি পড়ে, মাথায় থাকা অবস্থাতেও কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি পড়তে থাকে, ওই জায়গাটা কিন্তু ভিজে যায়। যেদিক দিয়ে কস্তুরী মাথায় করে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই দিক দিয়ে পানি পড়তে 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 গিয়েছে। সাঁকোর উপর উঠলে এক হাত দিয়ে তো সাঁকো ধরে রাখতে হয়, এরপর ওই কস্তুরী দিয়ে পানি সাঁকোর উপরেও পড়ে, যার কারণে পথটা পিচ্ছিল হয়ে যায়। পাও কিন্তু মানে পায়ের পাতাটা কিন্তু ভিজে যায়, পায়ের নিচের অংশ ভিজে যায়, যার কারণে ওই সময় স্লিপ করে অনেকেই কস্তুরী সমেত সাঁকো থেকে পানিতে পড়ে যান। এই জন্য কস্তুরী নিয়ে আসলে সাঁকো দিয়ে পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণই বলতে হবে। এই জন্য নানা সেই ঝুঁকিটা নেন নাই। নানা ওই সাঁকোর নিচ দিয়েই যাচ্ছিলেন, যেহেতু কোমর সমান পানি ছিল। এরপর উনি বাড়িতে আসেন, ওই কস্তুরীগুলো গরুকে খেতে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার কিছু কস্তুরী খাওয়াবেন বা কিছু পরে আবার খাওয়াবেন, এই জন্য আলাদা করে কিছু কস্তুরী রেখে দিয়েছিলেন। উনি বাড়িতে আসার পর থেকে বাড়িতে ভয়ঙ্কর রকমের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এমন দুর্গন্ধ যে থাকা যায় না, এমন একটা অবস্থা। উনি বুঝতে পারছিলেন না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। নানা কি করেছেন, কস্তুরী রেখে আবার নদী থেকে গোসল করে চলে আসছেন। গোসল করে এসে ওনার মেজ ছেলে, অর্থাৎ এই যে মাসুদ ভাইয়ের মেজ মামা, ওই মেজ মামার সবচেয়ে ছোট মেয়ে, যার বয়স 1.5 বছরের মতো, তার নাম হচ্ছে আদিবা, কোনো রকমে হাঁটতে পারে আর কি। তো নানা যখন বাসায় এসেছেন তখন আদিবা দাদা দাদা বলে ডাকছেন। নানা তো কোলে নিয়েছেন তার নাতনিকে, কোলে নিয়ে ঘরে চলে গিয়েছেন। নানা নাতনি ঘরে বসে আছেন, নাতনিকে কোলে নিয়ে খেলছেন উনি। কিছু সময় পর নানা উনি চিন্তা করেন যে একটু বাইরে যাওয়ার দরকার। তখন কি করেছেন, উনি ওই আদিবার যিনি মা, তাকে ডাকছেন, এই আদিবার মা, আদিবাকে একটু নিয়ে যাও, আমি একটু বাইরে বের হব। তখন বাইরে থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেন, আমাকে দেন। তখন উনি কি করেছেন, উনি ঘরের ভেতর থেকে মানে দরজার ভেতর থেকেই আদিবাকে বাইরে দিয়ে দিয়েছেন আদিবার মায়ের কোলে। তো আদিবার মা তাকে কোলে নিয়ে চলে যান। কোলে নিয়ে যখন চলে গিয়েছেন তো নানা একটু রেডি হবেন, বাইরে যাবেন। এর মধ্যে কি হয়েছে, আদিবার মা এসে বলছে যে বাবা আদিবাকে দেন, ওকে তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে ওর। নানা তো অবাক, উনি বলছেন যে কি বলো বৌমা, আদিবাকে দেবো মানে? তুমি না মাত্রই আদিবাকে না আমার কোল থেকে নিয়ে গেলা, আমি ডাকলাম তুমি নিয়ে গেলা। তখন তার মা বলে যে না তো, আমি তো নেই নেই, কি বলেন, আমি তো আসি নাই এদিকে, আমি তো অন্য কাজে ছিলাম। তখন নানা চিন্তা করেন যে তাহলে কে নিল। উনি তো দ্রুত ঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে সবাইকে ডাকাডাকি করতেছেন যে এই আদিবা কোথায় গেল, আদিবাকে কে নিল। বৌমা যদি না নিয়ে থাকে তাহলে আদিবাকে কে নিছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরকম বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে গরুর যে ঘরটা রয়েছে মানে গোয়াল রয়েছে, এই গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের যে পানিটা জমে আর কি, ওখানে পানি জমা ছিল, সেখানে কিছু একটা ভেসে থাকতে দেখে এই আদিবার নানি। সে দূর থেকে দেখে চিৎকার করে ওঠে, এই এখানে কি রে, এখানে কি ভেসে আছে। তখন সবাই কাছে গিয়ে দেখে এটা আদিবার লাশ। নানি চিৎকার করে পানিতে নেমে পড়ে, আদিবার লাশ উপরে তোলা হয়, বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে। এই দিন দুপুরে কিসের থেকে কি হয়ে গেল, দিন দুপুরে একই কাণ্ড হয়ে গেল। আদিবার বাবাকে মোবাইল ফোনে কল করে তাকে জানানো হয় এই ঘটনা। আদিবার বাবা জেলেদের কাছ থেকে মাছ কিনে সেটা বাজারে বিক্রি করেন। তো তাকে কল করা হয়, যখন এটা বলা হয় উনিও তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, কারণ ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আদিবার বড় মামাকে কল করা হয়, বড় মামাও বাসায় চলে আসেন। এরপর গোসল করিয়ে গ্রামে যে কবরস্থান রয়েছে কাছাকাছি, সেখানে আসরের নামাজের পর দাফন করা হয়। দাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। তখনও বাড়ির মহিলারা কাজ ছিল, সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকা থেকে গ্রামে আসছেন।
আর সাথে মাসুদ ভাইয়ের ছোট যে দুই ভাই রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আসছেন। ঘটনাটা হচ্ছে যেদিন ওনার আম্মু গ্রামে গিয়েছেন ওই দিন রাত্রে মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে অনেক রাত পর্যন্ত বসে আছেন আর আফসোস করছেন, কি যে করলাম আমি, এ কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি, এমন একটা ঘটনা ঘটে গেল, সব দোষ আমার। উনি নিজেকে খুব দোষী ভাবছেন যে কেন আমি ওই জিনিসটা কোলে দিলাম। তারপর সেদিন ঠিক মধ্যরাতে ঘটে অন্য একটি ঘটনা। কি যেন বাড়ির বাইরে অনেক জোরে জোরে বিকট শব্দ করছে, কিসের শব্দ বোঝা যাচ্ছে না, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু শুধু আদিবার নানি এবং মাসুদ ভাইয়ের আম্মু শুনতে পান, আর কেউ কিন্তু শুনতে পাননি। এই দুইজন তো শব্দে প্রচন্ড ভয় পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু কোনো সারা শব্দ করেন নাই, যে বাইরে কে শব্দ করে এটা সেটা এরকম কিছু বলেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা যখন ওনারা দুজন বাড়ির অন্য সদস্যদের কাছে বলেন, তখন তারা এইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না, পাত্তাও দেন না। ওনারা বলেন যে এরকম শব্দ তো অনেক ভাবেই হইতে পারে, ও কিছু না, এলাকার ছেলে পেলে হয়তো বা আতশবাজি ফুটিয়েছে বা এরকম কোনো কিছু হইতে পারে, এরকম বলেছেন আর কি ওনারা। তারপর ওই দিনটা তো গিয়েছে। রাতের বেলা মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে বসে আছে, মন খারাপ, কারণ এই দরজা দিয়েই তো তার আদরের নাতনিকে অন্য কোনো কিছুর কোলে তুলে দিয়েছিলেন, যার কারণে আদিবার মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর মাসুদ ভাইয়ের আম্মু এসে তার বাবাকে বোঝাতে থাকেন, অনেক বুঝিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যান। নানা শুয়ে পড়েছেন ঘরে ঢুকে। যখন মধ্যরাত হয় তখন কে যেন বাইরে থেকে বাড়ির চালের উপরে ইট মারা শুরু করেছে, ঢিল মারা শুরু করেছে। তবে বাড়ির কেউ কিন্তু বলে নাই এই কে রে, বাইরে থেকে কে ঢিল মারে, এরকম কিন্তু কেউ কিছু বলেন নাই। ওই রাত্রে কিন্তু এই ঢিলের শব্দ সবাই শুনছে। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের নানিকে বলতে থাকেন যে রাতে যে এরকম হচ্ছে, এরকম তো স্বাভাবিক কিছু না। ওনারা বুঝতে পারেন যে বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে সেই দিন রাতে আর কি, মানে পরের রাতে 2টা বা 3টার দিকে আনুমানিক আগের দিনের মতো বাড়ির চালের উপরে ঢিল মারা শুরু হয়েছে। তখন নানির মেজাজ যায় ভয়ঙ্কর রকমের বিগড়ে। প্রতিদিন রাতের বেলা কি শুরু হয়েছে, উনি দরজা খুলে রাগ করে বাইরে বের হয়েছেন, এই কে রে, কে রে ঢিল মারে, ফাজলামি করিস নাকি তোরা, কে আমি দেখবো আজকে। যখন উনি বের হয়েছেন তখন ওনার কাছে মনে হলো বাড়ির সাইড থেকে কি যেন একটা দৌড় দিল পিছন দিকে, তবে এটা মানুষ না, অন্য কোনো কিছু, প্রাণী জাতীয় কিছু। উনি আবার কি করেছেন, দৌড়ে ওই দিকে গিয়েছেন। আর যখন গিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন অনেক বড় আকৃতির একটা কচ্ছপ, এই জিনিসটা দৌড়ে চলে যাচ্ছে। কচ্ছপ অনেক জোরে যদি দৌড় দেয় বালুর উপর দিয়ে বা মাটির উপর দিয়ে কেমন দেখা যায়, ওই রকম করে দৌড় দিয়েছে। এবং ওই যে গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের পানি যেখানে জমেছিল, যেখানে আদিবার ডেড বডি পাওয়া গিয়েছিল, ওই দিকটাতে চলে গিয়ে পানির মধ্যে ধপাস করে নেমে গেল। এরপর একদম সবকিছু শান্ত। নানি এই দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে যান, উনি দ্রুত ঘরে চলে আসেন। ওই রাত্রে কাউকে আর কিছু বলেন নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকায় চলে আসেন। ওনার আম্মু যেদিন ঢাকায় চলে আসেন সেদিন মাসুদ ভাইয়ের নানি গ্রামের একজন বয়স্ক কবিরাজের কাছে যান। তার বয়স নাকি এখন 110+ হবে আর কি, উনি এখনো বেঁচে আছেন। তার কাছে গিয়েছেন, তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। ওই কবিরাজ তার কাছে থাকা জিন দিয়ে খবর নিয়েছেন, একদিন সময় নিয়েছিলেন আর কি। খবর নেয়ার পর যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাসার পশ্চিম দিকে, মানে মাসুদ ভাইয়ের নানা বাড়ির পশ্চিম দিকে বড় বড় 2টো গাছ রয়েছে। এই গাছে একটা ভয়ঙ্কর দুষ্টু জিন রয়েছে, যার শরীরটা অনেকটাই নাকি কচ্ছপের মতো।
এখন নানি বললেন কি করা যায়, এইটা এখানে কিভাবে আসলো, আগে তো এরকম কোনো কিছু হয় নাই। তখন ওই কবিরাজ নাকি বলেন যে আগে এটাকে হাজির করতে হবে, যে কি চাই জানতে হবে, কেন সে এখানে আসলো। তার পরের দিন মেজ মামার ঘরে মাগরিবের নামাজের পর মোমবাতি আগরবাতি নিয়ে আসন বসিয়েছেন, 2-3 জন মুরব্বীও ছিলেন সেখানে। দোয়া কালাম পরে নানির শরীরে জিন হাজির করা হয়। সেই জিনকে যখন নানির শরীরে হাজির করা হয়, নানির শরীরে নাকি এমন ঝাঁকুনি শুরু হয়েছে যে নানি এই ঝাঁকুনির লোড আর নিতে পারতেন না। যে কোনো সময় নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, অর্থাৎ উনি মারা যেতেন, এমন একটা অবস্থা। তখন ওই কবিরাজ এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত উনি রুকিয়া করে নানির শরীর থেকে ওই জিনটা বের করে পাশে আর একজন মুরব্বী ছিলেন তার শরীরের উপর ভর করেছেন। তার অবস্থাও একই রকম হয় নানির মতো, এমন ঝাঁকুনি দিচ্ছে যে তার হাড়গোড় মনে হচ্ছে বিভিন্ন জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে। অবশেষে কবিরাজ নিজেই সিদ্ধান্ত নেন যে তার শরীরেই হাজির করাবেন, কেননা উনি ছাড়া এখন এটা লোড কেউ নিতে পারবে না। যদিও বা ওনার বয়স অনেক হয়ে গিয়েছিল, কিন্তু উনি যেহেতু কবিরাজি করেন, বহুবার শরীরের উপরে জিন হাজির করিয়েছেন, কিন্তু নানি বা অন্য যারা মুরব্বীরা ছিলেন তাদের তো আর এই অভ্যাসটা নেই। এই কারণেই কবিরাজ সিদ্ধান্ত নেন উনি ওনার উপর হাজির করাবেন। তবে উনি বলে দিয়েছিলেন ওনার উপর হাজির করানোর পর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয়। এরপরে কবিরাজের উপর জিনটা হাজির করানো হয়। তবে ওই কবিরাজের হালকা ঝাঁকুনি হয়েছিল, তবে এরপর কবিরাজ একদম শান্ত হয়ে বসে পড়েন। তখন বোঝা যায় যে কবিরাজের শরীরের মধ্যে জিনটা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। নানি তখন কথা বলা শুরু করেন যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো। এ তো বলতে চায় না, বারবার রাগ দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছে, কোনো কথা বলে না। আর ওই জিনটা বলছে আমাকে ছেড়ে দে এখান থেকে, এর শরীর থেকে আমাকে বের করে দে, না হলে কিন্তু তোদেরকে ধ্বংস করে দিব, এইভাবে ভয় দেখাচ্ছে। তারপর নানি আবার খুব ভালো করে অত্যন্ত ভদ্রতার সাথে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন বলেন, আপনাকে আটকানোর জন্য এখানে আনিনি আমরা। তখন বলে যে আমি চাঁদপুর থাকি, দুপুরবেলা মেঘনা নদী দিয়ে এদিক দিয়ে আসছি, তখন দেখি তোর স্বামী নদীতে কস্তুরী ধরতেছে, তখন মনে হইলো ওরে ওইখানেই মাইরে ফেলি, কিন্তু ও তো বিড়ি খাচ্ছিল এই জন্য কিছু একটা করতে পারিনি, কিন্তু ওর সাথে সাথে চলে আসছি। আর তোদের বাড়ির পশ্চিম সাইডে যে গাছ রয়েছে ওই গাছে উঠছি, যখন ওই গাছে উঠে বসে তোদের দিকে তাকিয়েছিলাম তখন আমার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তোর স্বামী গোসল করে ঘরে চলে যায়, বের হয় না, তখন আমার খুব রাগ হয়। তারপর দেখি বাচ্চা নেয়ার জন্য ডাকতেছে, তখন বাচ্চার মায়ের রূপ ধরে বাচ্চাকে নিয়ে যাই আর বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেছি, পানিতে ডুবাই মেরে ফেলছি। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে ওঠে। আর তোর স্বামী রাতে যখন দরজা খুলে বসে থাকতো তখন আমি তাকে শুধু দেখতাম, ওর উপর এমন আকর্ষণ সৃষ্টি করছিলাম যাতে করে ও সামনের দিকে চলে আসে, অন্ধকারের দিকে চলে আসে, কিন্তু ও আসছিল না, আমার আকর্ষণ বল কাজ করছিল না। তখন নানি বলেন যে আপনি কেন এই বাড়িতে আসলেন, আমার স্বামী কি অন্যায় করেছিল আপনার সাথে, সে কি কোনো ভুল করেছিল। জিনটা বলেন না, কোনো ভুল করে নাই, কোনো অন্যায় করে নাই, আমার মন চাইছে তাই, আমার মন চাইছে ওকে আমি মারবো, তাই আমার মন চাইছে ওকে মারবো, তাই চলে আসছি, মারতে পারতেছিলাম না এই জন্য ওই বাচ্চাটাকে মারছি, তো স্বামীকেও মারবো, এটা আমার ইচ্ছা। তখন নানি বলেন যে আপনি কি হলে চলে যাবেন বলেন। তখন ওই জিনটা বলে তোর স্বামীকে মারবো, তোর স্বামীর জীবন নিলেই আমি খুশি, চলে যাব। তখন নানি বলেন যে তার তো কোনো অপরাধ নেই, আপনি কেন তাকে মারতে যাচ্ছেন, তাকে মারতে গিয়ে একটা নিরপরাধ শিশুকে আপনি মেরে ফেলেছেন, যারও তো কোনো অপরাধ ছিল না, আপনি চলে যান, কি লাগবে বলেন। তখন ওই জিনটা নাকি বলে 2 পায়ের পরিবর্তে 4 পা লাগবে। তার মানে হচ্ছে মানুষের 2 পা, 2 পায়ের পরিবর্তে 4 পায়ের কোন একটা জন্তু লাগবে, 4 পা দিতে হবে। নানি বলেন যে 4 পায়ের কি দিব, বলে যে গরু দিতে হবে।
তখন নানি বলেন যে গরু দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, একটা খাসি দেই। তখন নাকি ওই জিনটা রাজি হয় না। একটা পর্যায়ে এসে রাজি হয়। তার ঠিক পরের দিনই হাট থেকে বড় একটা খাসি কিনে আনা হয়। ওই জিনটা নাকি একটা জায়গার নাম বলেছিল, ওই জায়গা মতো ওই খাসিটা ছেড়েও দিয়ে আসা হয়। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, একটা বিষয় লক্ষ্য করুন যে বিভিন্ন ঘটনায় দেখা যায় যে মানুষ কোনো না কোনোভাবে ভুল করে ফেলেছে, ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে, কোনো জিনের গায়ে পা লেগেছে, সেটা মানুষ বুঝতে পারে নাই, এই কারণে জিন পিছু নিয়েছে, বাড়িতে আসে, উৎপাত করে, এরকম ঘটনা তো আমরা শুনি। কিন্তু কোনো কারণ ছাড়াই জিনের মনে হয়েছে যে নানাকে মেরে ফেলবে, সেই চিন্তা করে নানার পিছু পিছু আসা শুরু করেছে, এরপর আদিবাকে মেরে ফেলেছে। চিন্তা করতে পারেন যে কি ধরনের একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যই বিভিন্ন আমল যেগুলো আমাদের সবসময় করতে হয়, এই জিনিসগুলো আমরা যদি রেগুলার করি, এই ধরনের বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। একটা উদাহরণ দিই। ধরুন যে কোনো কারণে আমাদের মেজাজ মর্জি ভালো নেই, তখন ওই সময় আমাদের পাশ দিয়ে কেউ যাচ্ছে, একটা ফেরিওয়ালাই যাচ্ছে, হয়তোবা কোনো ঝালমুড়িওয়ালা যাচ্ছে বা কোনো বাদামওয়ালা যাচ্ছে, আমাদেরকে বলল যে ভাই বাদাম কিনবেন, ঝালমুড়ি কিনবেন। দেখা গেল আমাদের মেজাজ বিগড়ে গেছে। আসলে সেটা এমন কোনো কথা বলে নাই যেই কথা বলাটা অপরাধ, তবু আমাদের মেজাজ কিন্তু বিগড়ে গেছে, কারণ অন্য কোনো কারণে হয়তোবা আমাদের মেজাজ মর্জি খারাপ ছিল। দেখা যাচ্ছে যে সেই মেজাজ মর্জি খারাপের যে অবস্থাটা, সেটা তাদের উপর ছাড়ছি, কোনো কারণ ছাড়াই তাদের উপর রেগে যাচ্ছি। তো এটা যেমন মানুষের বেলায় হয়, এটা জিনেদের বেলাও হতে পারে। এখন নানার ক্ষেত্রে ওই জিনটা আসলে ঠিক কি কারণে রেগেছিল, ওই জিনটার অন্য কোনো সমস্যা ছিল কিনা, এই বিষয়টা জানা যায়নি। তবে বিষয় যেটাই হোক, মাঝখান থেকে ছোট্ট নিষ্পাপ একটি শিশুর জীবন চলে গিয়েছে, এটাই হচ্ছে আসল কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 180তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। চলুন শুনে সেই ঘটনাটি। এই দুটি ঘটনা একই স্থানে ঘটেছে, একই স্থান কেন্দ্রিক। আর এই দুটি ঘটনাই এই রাকিব হোসেন ভাই, উনি ওনার ওয়াইফের দুলা ভাই আর কি সম্পর্ক, ওনার ভাইরা ভাই, তার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর রাকিব হোসেন ভাইয়ের যেই বাড়ি, এটা তো বক্সর গ্রামে। আর ওই যে ওয়াইফের আপন দুলা ভাই সম্পর্কে যিনি ওনার ভাইরা ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ রানা। ওনার বাসা আবার এই নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। যারা ওই এলাকায় আছেন তারা কিন্তু কলাকোপা ইউনিয়ন, হাড়ভাঙা গ্রাম তারা সবাই চেনেন। আর আমি নবাবগঞ্জে বেশ কিছুদিন ছিলাম, যার কারণে এই যে কলাকোপা ইউনিয়ন সহ আরও আশেপাশে যেই গ্রামগুলো আছে, এটা সম্পর্কে আমার টুকটাক ধারণা রয়েছে আর কি। এই ঘটনার মধ্যে বেশ কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমি নিজেও সশরীরে গিয়েছি, যার কারণে এই প্লেসগুলো যখন আমি এই ঘটনাটি পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভাসছিল, অনেকটাই ভাসছিল আর কি। যদিও সেটা অনেকদিন হয়ে গেছে, এখন কেমন চেঞ্জ হয়েছে বলতে পারি না, তারপরও আমার চোখের সামনে অনেকটাই ভাসছিল আর কি, যে এই কলাকোপা ইউনিয়নের সুন্দর সুন্দর যে পুরনো জমিদার বাড়িগুলো রয়েছে, ভুতুরে হয়ে গেছে অনেকটাই দেখতে। তো অনেকেই কিন্তু ওখানে বেড়াতে যান। তো চলুন এই ঘটনার মধ্যে এই জায়গাগুলোর সম্পর্কটা কি সেটাও শুনে আসি। তো এই যে হাড়ভাঙা গ্রাম, এই হাড়ভাঙা গ্রামে যে এই যে ভাইরা ভাইয়ের আপন দুই কাকা আছেন, যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। মেজো কাকা, তার নাম হচ্ছে মোহাম্মদ নাসির, আর ওই ভাইরা ভাইয়ের ছোট কাকা, তার নাম হচ্ছে মোহাম্মদ হারেস। ওনাদের বাড়িও কিন্তু এই হাড়ভাঙা গ্রামে। তো সাল 1990, তখন এই নাসির কাকার বয়স 21 বছর, আর ছোট কাকা যিনি মোহাম্মদ হারেস, তার বয়স 19 বছর বা 18 বছর এরকম আর কি। তখন কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে নাই, হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে আর কি। আর এখন তো অনেক উন্নত হয়েছে,
তখন তো এরকম উন্নত ছিল না, বিশেষ করে ওই 90 সালের দিকে আর কি। একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় ওইটা আর কি। নাসির কাকাদের বাসায় ওই সময় একটি টেলিভিশন ছিল, আর ওনাদের বাড়িতে আবার ইলেকট্রিসিটি না থাকার কারণে টেলিভিশনটা ব্যাটারি দ্বারা চালাতে হতো। ওই সময় কারো বাসায় যদি টেলিভিশন থাকতো, আশেপাশের অনেক মানুষ কিন্তু ওই বাসায় ভিড় করত সংবাদ দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, তারপর সিনেমা, এগুলো দেখার জন্য। নাসির কাকাদের বাসায়ও অনেক লোকজন আসতেন আর কি। একদিন কি হয়, দিনের বেলাতেই টিভির ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওনারাও খেয়াল করেন নাই, কারণ তখন যে ব্যাটারিগুলো ছিল, এখন যেরকম আমরা দেখি যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওই রকম ব্যাটারি ছিল। তবে ওই সময়ের ব্যাটারিগুলোর যে কেস বা চেহারা, এগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এখন তো দেখা যাচ্ছে যে সাদা বডি, উপরে লাল একটা অংশ রয়েছে, এরকম দেখা যায়। তো ওই সময় অধিকাংশ ব্যাটারির যেই খাপটা বা খোলসটা, এটা থাকতো কালো, তার উপরের অংশটাও একটু অন্যরকম থাকতো। এখান থেকে অ্যাসিড আবার বের হয়ে যেত, মানে অনেক ধরনের সমস্যা তখন ছিল, তখনকার বাস্তবতায় আর কি। আর চার্জ কতটুকু আছে কি নাই এটা কিন্তু বোঝা যেত না, হঠাৎ করেই চার্জ শেষ হয়ে যেত। সবসময় তো আর খেয়াল থাকে না যে কতটুকু চার্জ আছে কি নাই, এটা কিন্তু অনুমান করে ধরে নিতে হতো। তো দিনের বেলাতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এখন রাতের বেলাতে প্রোগ্রাম কিভাবে দেখবেন? তখন যেটা করতে হতো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বাজারে নির্দিষ্ট দোকানে সেই ব্যাটারিটা দিয়ে আসতে হতো চার্জ করার জন্য। এর জন্যও টাকা দিতে হতো। একবার রিচার্জের জন্য ওই সময়ে প্রায় 10 টাকা দোকানদাররা নিত। এর জন্য তাদের বিদ্যুৎ খরচও হতো, আর ব্যাটারি ভাড়া দিত। নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যাটারিগুলো তারা ভাড়া দিতেন। তো ওনাদের তো নিজেদের ব্যাটারি ছিল। এখন হয় কি, যে ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ হতেও তো সময় লাগে, নির্দিষ্ট সময় তো তাদেরকে দিতে হবে। এখন এত সময় তো নাই, এর থেকে এই ব্যাটারিটা দিয়ে অন্য আর একটা ব্যাটারি যদি নিয়ে আসা যায় সেটা ভালো হয়। ওই চিন্তা করে ওই ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য ওনারা বাসার থেকে বাইরে বের হবেন। পরের দিন আবার সিনেমা রয়েছে, কারণ শুক্রবারে দেখা যেত যে বাংলা সিনেমা হতো। এটা দেখার জন্য অনেকে ওই সময় মুখিয়ে থাকতো, কারণ তখন কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল, বিশেষ করে টেলিভিশনের যে বিনোদনটা, এটার একমাত্র মাধ্যমই ছিল হচ্ছে এই শুক্রবারে সিনেমা দেখা, আর হচ্ছে টুকটাক যে নাটক হতো সেটা। আর তাছাড়া সিনেমা হল বা এই যে অন্যান্য যে সমস্ত বিনোদনের যে বিষয়গুলো, এগুলো তো আসলে সবাই যেতে পারতেন না, সবার পক্ষে সেটা সম্ভব হতো না। এই নাটক, মানে বিটিভির নাটক আর সাপ্তাহিক সিনেমা, এটাই মানুষের বিনোদনের মাধ্যম। তো সেটাও যদি মিস হয়ে যায়, সারা সপ্তাহ কেমন যেন আসলে মানুষ মন মরা হয়ে থাকতো। শুক্রবারে সিনেমা রয়েছে, তখন আবার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে দেখা যেত মাসে একটা সিনেমা হতো বা 2 সপ্তাহ পর একটা সিনেমা হতো, মাঝখানে ইংরেজি সিনেমা হতো, মুভি অফ দ্য উইক বলতো। তো ওই সময়টা বিশেষ করে যে বৃহস্পতিবার, সময়টা বৃহস্পতিবার ছিল আর কি, পরের দিন শুক্রবার, ওই শুক্রবারে বাংলা সিনেমা হওয়ার কথা। সবাই তো উত্তেজনায় আছে যে কালকে সিনেমা হবে, এদিকে তো ব্যাটারির চার্জ শেষ। এখন ব্যাটারি তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে কে যাবে? তখন এই নাসির ভাইয়ের বাবা উনি বললেন যে ঠিক আছে তোরা যা, তবে একজন না, 2জনই যাবি, মানে 2 ভাইকে যেতে বললেন। নাসির ভাইয়ের বড় ভাই বাড়িতে ছিলেন, মূলত মেজো এবং ছোট জন যিনি, এই 2জনকে ওনার বাবা পাঠালেন। আর উনি বলে দিয়েছিলেন যে যাওয়া আসার রাস্তা তো তেমন একটা ভালো না, আশেপাশে বাঁশঝাড়, বড় বড় সব আম গাছ, অনেক জঙ্গল, তো এই জন্য 2জন একসাথে যেতে হবে। যাই হোক, ওনারা 2জন বাড়ির ব্যাটারিটা সাথে নিয়ে রওনা দেন। আর যেখানে ওনারা যাবেন সেই বাজারটা হচ্ছে ওই কলাকোপার হরিশকুল নামক একটা জায়গা রয়েছে, সেখানে। ওই বাজারটা ইছামতি নদীর পাশেই অবস্থিত। এই বাজারের নাম বর্তমানে হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগার কথা। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওই সময় তো এখন অটো রিক্সা যেরকম চলে সব জায়গায়, ওই সময় তো এরকম অটো রিক্সা ছিল না। আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল দশা ছিল।
এখন তো অনেক যানবাহন হয়ে গেছে, রাস্তার অবস্থাও ভালো। ওনারা দুইজন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বলে রাখা ভালো যে রাস্তা দিয়ে ওনারা যাবে, রাস্তার দুই পাশে অনেক আগে থেকেই অনেক বছরের পুরনো স্থাপনা ছিল, যেমনটা আমি এই ঘটনার শুরুর দিকে বলেছি, এটা এখনো আছে। আশেপাশে অনেক বাঁশঝাড় জঙ্গল ছিল। নবাবগঞ্জের যারা আছেন তাদের কাছে কিন্তু এই পুরনো স্থাপনা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঐতিহ্যবাহী হিসাবে তাদের কাছে জনপ্রিয়। এই পুরনো স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশ নতুন করে সংস্কার করা হয়েছে। বর্তমানে এখানে একটি পার্ক করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কলাকোপা প্যালেস পার্ক। অনেক সুন্দর করে এটা সংস্কার করা হয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী এখানে কিন্তু আসেন ঘুরতে। তো ওনারা হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যান। তো ব্যাটারি দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বাসার উদ্দেশ্যে ওনারা রওনাও দিয়েছেন। রাত তখন আনুমানিক 10টা বেজে গেছে, কারণ ওনারা বাজারে এসেছেন, একটু ঘোরাঘুরি করেছেন আর কি। আর বিকালের দিকে চার্জ শেষ হয়ে গেলেও ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু রাতের বেলা। দিনের বেলা চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির, রওনা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। আর ওই সময়ে যেহেতু ইলেকট্রিসিটি ওই সাইডে খুব একটা ছিল না, রাত 10টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন ব্যাটারি চালিত এক ধরনের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। স্টিল কালারের এক ধরনের টর্চ লাইট ওই সময় ছিল আর কি। তো ওই টর্চ লাইটটা নিয়ে বের হয়েছেন। বাজার থেকে তাদের বাসায় আসা যাওয়ার সময় 3 রাস্তার একটা মোড় পড়ে। এই রাস্তার মোড়ে একটি বড় পুরনো স্থাপনা যেটাকে যে আমরা বললাম বর্তমানে প্যালেস পার্ক, যেটা এই প্যালেস পার্ক করা হয়েছে বর্তমানে, এই পার্কের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে ওনারা গেলে ওনাদের বাসা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। দুজনেই বাম পাশের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এই ব্যাটারি কিন্তু অনেক ভারী, এটা কিন্তু হাতে করে দুইজন দুই পাশে ধরার জায়গা রয়েছে, এটা ধরে নিয়ে যেতে হয়। এটা কিন্তু অনেক ভারী, কিছুটা পথ হেঁটে যেতে হয়, আবার দাঁড়াতে হয়, এভাবে কিন্তু যেতে হয়। ব্যাটারির সাইজটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী কিন্তু অনেক। যারা ব্যাটারি উঁচা করেছেন তারা বলতে পারবেন যে এটা কেমন ভারী হয়। তো ওনারা যখন থেমে থেমে কিছুটা দূর হেঁটে সামনে গিয়েছেন, সেখানে আরেকটি রাস্তার মোড় পড়ে। তখন ওনারা খেয়াল করেন ওনাদের থেকে আনুমানিক 30 ফুট দূরে একটি বৃদ্ধ লোক, শরীরে সাদা কাপড় পরা, হাতে একটি লাঠি, এই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 করে হেঁটে যাচ্ছেন। ওনারা কিন্তু এটাকে প্রথমে প্যারানর্মাল কিছু মনে করেন নাই, বৃদ্ধ লোক হেঁটে যেতেই পারেন। এই বৃদ্ধ লোককে দেখে ওনারা দুজন বলাবলি করেন যে কি এত রাত্রে এই বৃদ্ধ লোক একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো নাসির কাকা এবং হারেস কাকা দুজন চিন্তা করেন যে যাক ভালোই হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা যাবে। এই কথা চিন্তা করে নাসির কাকা ওই বৃদ্ধ লোককে ডাক দেন যে ও কাকা, এত রাত্রে একা একা কোথায় যাচ্ছেন, দাঁড়ান একসাথে যাই। ওই বৃদ্ধ লোকটি কিন্তু কথার কোনো উত্তর দেয় না। নাসির কাকা আবার ডাক দেন যে ও কাকা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? তারপরেও ওই বৃদ্ধ লোকটা কোনো জবাব দেয় না, উনি ওনার মতো করে হেঁটেই চলছেন। নাসির কাকা হারেস কাকাকে বলেন এতবার ডাক দিলাম, তারপরেও কাকা কোনো উত্তরই দিচ্ছে না কেন? তখন নাসির কাকা হারেস কাকা কি করেছেন, একটু দ্রুত হেঁটে গিয়ে ওনার সামনে চলে গেছে। সামনে গিয়ে ওনাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটের আলো ওই বৃদ্ধ লোকের পায়ের দিকে ধরছেন এই কারণ কি একজন লোকের মুখের দিকে কিন্তু হুট করে টর্চ লাইটের আলো ফেলা এটা বড় ধরনের একটা বেয়াদবি। আলো যদি নিচ দিকেও ফেলা যায়, ওইটার আলো যতটুকু ছড়িয়ে যায় তাতে কিন্তু চেহারা বোঝা যায়। কখনোই কারো মুখের দিকে হঠাৎ করে টর্চের আলো ফেলা ঠিক নয়। এই কারণে ওনারা পায়ের দিকে ধরছেন। যখনই পায়ের দিকে ধরছেন তখন ওনারা যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা দুজন মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দুজনেই দেখেন এই বৃদ্ধ লোকের পা দুটো পুরোপুরি উল্টা দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে দুজনেই তো মারাত্মক ভয় পান। এরপর যখন ওনারা মুখের দিকে তাকিয়েছেন তখন ওনারা তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনারা দেখেন এই বৃদ্ধ লোকটির মুখটা অনেক বড়, মানে তার বডির তুলনায় তার মুখের যেই গড়নটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রত্যেকেই তো বডির মাপ অনুযায়ী মাথার একটা সাইজ থাকে, কিন্তু তার বডির মাপ থেকে মাথার সাইজটা মনে হচ্ছে 10 গুণ বড়। এটা কিন্তু পেছন থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে। আর তার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে যে তার মুখমণ্ডল পুরোটাই একদম মনে হচ্ছে গলে গেছে, মাংস গলে গলে পড়ছে, একদম মুখমণ্ডল পচে গেলে যেরকমটা হয় আর কি ওই রকম। দাঁতও বেরিয়ে গেছে।
চোখ নাই বা সাদা সাদা হয়ে আছে, চোখের চোখ গোল গোল সাদা সাদা হয়ে আছে, এরকম অবস্থা। এই দৃশ্য দেখার পর ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে ওইখানে দুইজন একসাথে অজ্ঞান হয়ে পড়ে যান, ব্যাটারি ওইখানেই পড়ে আছে। এদিকে রাত হয়ে যাচ্ছে, এই দুজন বাড়িতে আসে না, কিছু হলো কি না এরকম একটা চিন্তা ভাবনা করে, ওই সময় তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানবেন যে কোথায় আছেন ওনারা। তখন এই নাসির কাকার বাবা এবং নাসির কাকার যে বড় ভাই, এই দুইজন বের হন তাদেরকে খুঁজতে। ওনারা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন যখন, ওই রাস্তা তো ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, তো ওনারা ওই শর্টকাট রাস্তাটাই ধরেছিলেন। অন্য রাস্তা ছিল অনেক ঘোরাপথ, ওই ঘোরাপথ দিয়ে সাধারণত ওনারা আসা যাওয়া করেন না, ওনারাও জানতেন যে শর্টকাট রাস্তা দিয়ে ওনারা আসবেন। তো ওই রাস্তায় যখন ওনারা এগিয়েছেন তখন দেখেন এই দুই ভাই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাটারি ওই পাশে পড়ে আসে। এরপর তো দুইজনকে বাসায় নিয়ে আসা হয়। তাদের যখন জ্ঞান ফেরত আসে, বাসার সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। তখন এই নাসির কাকা এবং হারেস কাকা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে খুলে বলেন। তখন নাসির কাকার বাবা তাদেরকে বলেন, তোমরা হয়তো ভয়ঙ্কর কোনো জিনের খপ্পরে পড়ছিলা, আল্লাহর রহমতে দুজন ছিল বলে কোনো ক্ষতি হয় নাই, একজন হলে নিশ্চিত কোনো ক্ষতি করত। এরপর দুজনকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয় না, দুজনেই সুস্থ হয়েছেন। তো দুজন সুস্থ হয়ে যাওয়ার পর এটা নিয়ে যে আরো তাদেরকে সাফার করতে হবে এমনটা না, এভাবেই ওনাদের সাথে এই ঘটনাটা সমাপ্তি হয়ে যায়। এবার আসি পরের ঘটনায়। এই যে রানা ভাই, যার কথা আমরা শুরুর দিকে বলেছিলাম আর কি, এই রাকিব হোসেন ভাইয়ের ভাইরা ভাই হয় আর কি সম্পর্কে। তো এই রানা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই চলে যাই। রানা ভাইয়ের জন্ম কিন্তু এই কলাকোপা হাড়ভাঙা গ্রামে হলেও তার পুরো পরিবার অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে। রানা ভাই অনেক ছোটবেলা থেকেই ঢাকার মোহাম্মদপুরে থাকেন, আর পরিবার সহই সেখানে থাকতেন। বর্তমানেও তিনি ফ্যামিলি সহ মোহাম্মদপুরেই বসবাস করছেন। 2002 সাল, তখন উনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। রানা ভাই প্রতি মাসে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসতেন, আর যখন আসতেন 2 দিনের বেশি থাকতেন না। গ্রামে যেই কাজগুলো থাকতো এগুলো করে আবার ঢাকায় চলে আসতেন। এরকম একদিন উনি মনস্থির করলেন যে উনি গ্রামের বাড়িতে যাবেন। তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে রানা ভাই ওনার কিছু বন্ধুদেরকে ফোন দিয়ে বলেন যে আমি তো আসতেছি, তোদের সাথে কিন্তু দেখা হবে, আড্ডা দেবো একসাথে। ওই সময় বাটন ফোনগুলো কিন্তু সবার হাতে হাতে ছিল না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এই 2002 সাল থেকে শুরু করে নিয়ে এই 4-5 সালের দিকে অনেকেই দোকান থেকে 2 টাকা মিনিট 5 টাকা মিনিটে কল করতেন, কিন্তু ওনাদের কাছে বাটন ফোন ছিল। ওই সময় ওনারা মোটামুটি যখন বের হয়েছে ফোনগুলো আর কি, তখনই কিনে নিয়েছেন। ওই সময় গ্রামীণ ফোনটা অনেকের হাতে হাতে চলে গিয়েছিল, বিশেষ করে যারা ফোন কেনার সামর্থ্য ছিল আর কি, তাদের অনেকেরই হাতে হাতে গ্রামীণ ফোনটা চলে গিয়েছিল। তো যাই হোক, ওনারা তো মোটামুটি বেশ কয়েকজন বন্ধু বান্ধব ফোন ব্যবহার করতেন ওই সময়তেই, এই জন্য ফোন করে তাদেরকে বলে দিয়েছিলেন আর কি। নির্ধারিত সময়েই উনি কলাকোপা পৌঁছে যান। কলাকোপা আসার পর চিন্তা করেন যে এখন বাসায় যাবো না, আগে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় যাব। উনি সাধারণত কি করতেন, বাসায় যেতেন, একটু ফ্রেশ হয়ে আবার আসতেন, তারপর আড্ডা দিয়ে আবার বাসায় যেতেন। তো চিন্তা করলেন যে একবার আড্ডা দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আর বাজারের দিকে বা আড্ডা দেওয়ার জন্য এই সাইডটাতে আসবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো রানা ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মাসুদ, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দেওয়ার পরে বলে যে মাসুদ, আমি তো আসছি, বটতলায় দাঁড়ায় আছি, আয় তাড়াতাড়ি এদিকে আয়, তুই আসলে ওই পোদ্দার বাজারে গিয়ে আড্ডা দিব। তখন ওনার বন্ধু মাসুদ বলে যে আমার তো একটা অন্য কাজ পড়ে গেছে, অন্য একটা জায়গায় আসছি, এখন আমি আসতে পারতেছি না, আমার কাজ যদি শেষ হয় তখন আসতে পারবো। তখন রানা ভাই বলেন যে ঠিক আছে, তো তুই যখন কাজ শেষ করে বাসার দিকে যাবি তখন আমাকে ফোন দিস, একসাথে বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়ার পথ তো ওই দিক দিয়েই, রাস্তা তো বেশিটা ভালো না, তোর সাথে একসাথে বাসায় যাবো। তো ওনার বন্ধু মাসুদ বলেন ঠিক আছে, আমি ফোন দিব না। তো রানা ভাই তখন কি করছেন, আরো 3-4 জন বন্ধু আছে, চয়ন, রাজু, সাজু, এই 3 জন বন্ধু, তাদেরকে ফোন দিছেন। তো এরা চলে আসছে, তারপর তাদের সাথে ওই কলাকোপার পোদ্দার বাজারে আড্ডা দিতে থাকেন। আড্ডা দিতে দিতে রাত 11টার মতো বেজে গেছে। তো রাত 11টাতে বেজে গেছে এটা উনি খেয়াল করেন নাই।
যখন মনে হলো রাত 11টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে, তখন ওর বন্ধু মাসুদকে ফোন করছেন, কি রে মাসুদ, তুই তো আসলি না তো, রাত তো অনেক হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, তোর কাজ কি এখনো শেষ হয় নাই? তাড়াতাড়ি বাজারে আয়, একসাথে বাসায় যাব, ঢাকা থেকে আসছি, জার্নি করছি। তখন তার বন্ধু মাসুদ বলে, আমি তো কখন কাজ শেষ করে বাসায় চলে আসছি, তুই তো আর ফোন করে বললি না যে তুই এখনো বাজারে আড্ডা দিচ্ছিস। আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে, মনে হয় তুই বাসায় চলে গেছিস, এই জন্য তোকে আর ফোন দেই নাই। তখন রানা ভাই তো তার বন্ধুর উপর মারাত্মক রাগ হয়ে যান, এই তোরে না বললাম যে একসাথে বাসায় যাবো, তুই জানিস না যে এই রাস্তাটা খুব একটা ভালো না, চারপাশে অনেক বাঁশঝাড়, বড় বড় আম গাছ, গাব গাছ, এই রাস্তায় তো অনেক মানুষ অনেক সময় ভয় পাইছে, তুই আমাকে না নিয়ে চলে গেলি, তোকে তো বললাম যে একসাথে যাব। তখন তার বন্ধু মানে ভুল স্বীকার করে যে আসলে ফোন দেওয়া উচিত ছিল, কারণ কি আর করে, সে তো চলেই গেছে। এমত অবস্থায় তার সাথে যে 3জন বন্ধু ছিল, চয়ন, রাজু এবং সাজু, এই 3জন রানা ভাইকে বলেন যে আচ্ছা তোরা তো চিন্তা করার দরকার নাই, আমরা 3জন তোকে আগায় দিয়ে আসবো, তুই যেহেতু একা একা। তখন রানা ভাই আসলে খুব বিরক্ত হয়েছিলেন ওই মাসুদ ভাইয়ের উপরে, ওই বিরক্ত থেকে বলে, থাক তোদের কাছে দেখতে হবে না, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। ওই 3জন এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রানা ভাই আর রাজি হন নাই। তো রানা ভাই বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করেছেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তখন ওনার মনে পড়ে যায় যে হাই রে, নাসির কাকা এবং হারেস কাকার সাথে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল অনেকদিন আগে। ওই ঘটনার কথা যখন তার মনে পড়ছে, মানে পরবর্তীতে নাসির কাকা এবং হারেস কাকার কাছ থেকে উনি ঘটনা শুনেছিলেন এই রানা ভাই, তো ওই যে শুনেছিলেন এইটা ওই সময় যখন মনে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে বেশ ভয় কাজ করতে থাকে। আবার চিন্তা করছেন, যাক আল্লাহ ভরসা, কিছু হবে না। উনি তো হাঁটা শুরু করেছেন। তো রানা ভাই হাঁটতে হাঁটতে এই কলাকোপার যে বর্তমান প্যালেস পার্কের যে 3 রাস্তার মোড় আর কি, বর্তমানে যেটা আর কি, এখানে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই তাকে বাম পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হবে। এরপর উনি হাঁটা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর যখন তিনি সেই মোড় এবং বাসের খুব কাছাকাছি, তখন হঠাৎ করে ওনার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, ওনার শরীরটা ঘামতে থাকে। রানা ভাই চিন্তা করেন যে কি ব্যাপার, হঠাৎ করে এমন হচ্ছে কেন? অনেক সময় মানুষের হাই প্রেশার বা লো প্রেশার হলে শরীর যেমন অস্থিরতা অনুভূত হয়, শরীর ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে মানুষ, মাথা ঝিমঝিম করে, শরীর ভার হয়ে যায়, এমনটা তার কাছে মনে হচ্ছিল। কিন্তু ওনার তো এরকম লো প্রেশার বা হাই প্রেশার নাই, ওনার এরকমটা হচ্ছে কেন? উনি এরকম চিন্তা করতে করতে যখন একটু সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে ওই যে বাঁশঝাড়টা ছিল পাশে, বাঁশঝাড় থেকে প্রচন্ড শব্দ করে হো হো শব্দ করতেছে। মানে এটা হাসি না, কিন্তু মানে হো হো করে যে হাসছে বিষয়টা এরকম না, হো হো শব্দ করতে করতে একটা অবয়ব ওরা পেছনে চলে আসছে, মানে সামনে না, পেছনে। তো রানা ভাই এটা দেখছেন যে ওই একটা অবয়ব হো হো শব্দ করতে করতে পেছনে চলে আসছে। উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ঘুরে তাকাবার মতো সাহস ওনার ছিল না। রানা ভাইয়ের বর্ণনা অনুযায়ী ওই অবয়বটা যখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে, তখন মনে হচ্ছিল পেছনটা অনেকটা আলোকিত হয়ে গেছে, আর ওই অবয়বটা প্রচন্ড জোরে হো 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 শব্দ করেই যাচ্ছে, আর চারপাশে মনে হচ্ছে বাতাসে সবকিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে। রানা ভাই কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যদি কেউ পড়েন, কারো কি সাহস ধরে রাখা সম্ভব হয়? তো রানাভার ক্ষেত্রেও সেটাই হইল, ওনার পক্ষে সাহস ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তারপরেও সাহস নিয়ে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ছেন এবং সামনের দিকে হাঁটা শুরু করেছেন। রানা ভাই তারপরও খেয়াল করেন যে ওই অবয়বটা তার পেছনে পেছনে আসছে। যখন আসছিল, ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বড় বড় পা ফেলে আসছে। রানা ভাই যখন অনেক জোরে জোরে সূরাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ছেন, তখন মনে হয় পেছনের শব্দ হচ্ছে না, আর পেছনে কেউ নাই। কিন্তু যখন ওনার সূরাটা পড়াটা শেষ হয়ে যায়, যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যায়, ওই নাস পড়ার আগে, মানে সূরা নাস পড়ার আগে মধ্যবর্তী একটু সময় থাকে, মনে হচ্ছে যে ওই সময় ওই জিনিস আবার পেছনে চলে আসে, পেছনে আলোকিত হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে। আবার যখন পড়া শুরু করেন জোরে জোরে, তখন আবার নাই। যখন সূরা নাস পড়া শেষ হয়, এরপর যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, ঠিক এই সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে আবার ওই জিনিসটা মনে হচ্ছে চলে আসছে। মানে
মাঝখানে যদি 1 সেকেন্ডেরও গ্যাপ হয়, সাথে সাথে ওই জিনিসটা পেছনে চলে আসে। আর ওই যে হো হো শব্দ তো আছেই, আসার সাথে সাথে হো হো শব্দ করে। উনি হাঁটার স্পিড তো বাড়িয়ে দিয়েছেন, আর উনি সূরাগুলোও পড়ছেন। উনি যখন হাঁটছিলেন, ওই যে পাশে প্রচন্ড ঝোড়ো হাওয়া তো বইছেই, সবকিছু দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। এরপর উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে হাড় ভাঙা বাস স্ট্যান্ডের যে মেইন বড় রাস্তা, সেই রাস্তায় এসে উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে আবার তখন টুকটাক গাড়ি চলাচল করছিল। রানা ভাই যখন দাঁড়িয়েছেন, ওই দাঁড়ানো অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন জোরে বলে উঠল, আজকের মতো বাইচা গেলি রে, তোরে কিছু করতে পারলাম না। আমার সামনে যে একবার পরে, তারে আমি বাইচে ফিরতে দেই না, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে পারলাম না। এইটুকুই শুধু শুনেছিলেন, এরপর আর কোনো কথা উনি শোনেন নাই। রানা ভাই এক মুহূর্ত সেখানে দেরি না করে দ্রুত দৌড়ে ওনার বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওনার দাদু, ওনার কাকা তাকে জিজ্ঞেস করেন যে, কিরে এত রাত পর্যন্ত তুই কইছিলি? আমরা সবাই চিন্তা করতেছি তোর জন্য কোনো বিপদ আপদ হইল কিনা। তো রানা ভাই আর কাউকে কিছু না বলে ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাত্রে ওনার সাথে তেমন কোনো ঘটনা না ঘটলেও পরের দিন উনি সকালবেলা দ্রুত ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার পর ওনার শরীরে প্রচন্ড রকমের জ্বর আসে। স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর আর ভালো হয় না। রানা ভাইয়ের অসুস্থতার কথা শুনে রানা ভাইয়ের নানুও চলে আসেন ওনাকে দেখতে। তো রানা ভাইয়ের নানু যখন রানা ভাইকে দেখেছেন, দেখেই বলেন, কিরে তোর জ্বরটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে, নিশ্চয়ই কোন একটা ঘাপলা হয়েছে, বলতো কি হয়েছে, আমাকে সব খুলে বল। কারণ নানু টুকটাক কবিরাজি জানতেন। রানা ভাইয়ের চেহারা দেখে আর চোখের দিকে তাকেই মনে হয়েছে যে এইটা স্বাভাবিক জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বরটা আসতে পারে। তখন হচ্ছে রানা ভাই তার নানুকে এই ঘটনাটা খুলে বলেন। পরিবারের লোকজনও বলতেছে, তাহলে এই কথাটা আমাদেরকে কেন আগে বললি না? তাহলে তো আরো আগে আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, রানা ভাইয়ের নানু যখন এই বিষয়টা জেনেছেন, তখন উনি দুটো বৃত্ত এঁকেছেন। একটার ভিতরে রানা ভাইকে বসিয়েছেন, আর একটার ভিতরে উনি নিজে বসেছেন। এরপর রানা ভাইয়ের 2 হাতের যে কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি ওনার হাত দিয়ে চেপে ধরেছেন এবং উনি ওনার মতো করে দোয়া দুরূদ পড়া শুরু করেছেন। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় নানুর শরীর কাঁপছে, আর তার সমস্ত শরীর ঘেমে দরদর করে ঘাম পড়ছে, আর তার চোখ দুটো বড় বড় হয়ে উপরের দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে। মানে চোখের যে মণিটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তার চোখটা। মানে আমাদের চোখের যে কালো অংশ গোল, এটার নিচেও তো সাদা অংশ আছে, যদি এই কালো অংশটা উপর দিকে উঠে যায় তাহলে চোখটা সাদা সাদা দেখা যাবে না, বেশিরভাগটাই তো সাদা হয়ে যাবে, ওরকম হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থা যখন হয়েছে, পরিবার সবাই তো ভয় পেয়ে যান যে না জানি এখন কি হয়ে যায়। এভাবে কিছু সময় থাকে, এরপর আবার আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর রানা ভাইয়ের নানু সবাইকে বলেন যে এই যে রানা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই রাত্রে ভয়ঙ্কর এক পিশাচ জিন রানা ভাইকে তাড়া করেছিল। নানু আরো বলেন, এই জিনের মুখটা দেখতে শেয়ালের মতো, এবং স্বাভাবিক শেয়ালের মাথাটা যত বড় হয়, এই মাথাটা আরো অনেক বড়, আর তার পুরো বডিটা আবার শকুন পাখির মতো, বিশাল সাইজ তার। নানু আরো বলেন যে এই রানা ভাই যেই রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তা দিয়ে ওই জিনটা চলাচল করে। শুধু এই রাস্তা না, আশেপাশের বড় একটি এরিয়া নিয়ে এই জিনের চলাচল। এই জিনটা থাকে মাঝির কান্দা ব্রিজের নিচে, একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে। এই মাঝির কান্দা ব্রিজের নিচে যে বট গাছটি রয়েছে, এর সাথে মাটি দিয়ে তৈরি একটি মূর্তি নাকি রয়েছে। আঞ্চলিক ভাষায় ওনারা এটাকে নিষ্কাইন্দা বলে। অনেক ধর্মের লোকজন নাকি ওখানে এসে বিভিন্ন মানতও করেন। এই জায়গাটা অনেক আগে থেকেই নাকি ভৌতিক। তো ওই জিনটা ওই দিকে চলাচল করে। ওই সময় রানা ভাই ওই রাস্তায় চলে আসছিলেন, তখন মূলত ওই চলাচলের রাস্তায় চলে আসার কারণে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে রানা ভাইকে ভয় দেখিয়েছে। তবে রানা ভাইকে মেরেই ফেলতো। রানা ভাই দোয়া দুরূদ পড়ছিলেন জোরে জোরে, আল্লাহর রহমতে ক্ষতি করতে পারে নাই। আর লোকালয়ে চলে এসেছিলেন, রাস্তায় চলে এসেছিলেন যেদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই কারণে ওই জিনটা আর এই পাশে আসে নাই। রাকিব ভাই আরো একটা জিনিস জানিয়েছেন যে এই যে ব্রিজটা, মাঝির কান্দা ব্রিজ,
এই ব্রিজের ঢালে রহস্যজনকভাবে অনেক গাড়ি নাকি দুর্ঘটনায় পতিত হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন সেখানে। এই স্থানে অনেকবার নাকি দোয়া মাহফিল করা হয়েছিল যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা অনবরত নাকি ঘটেই চলছে। নবাবগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে এই জায়গাটি রহস্যময় ভৌতিক জায়গা নামেই পরিচিত। আর এই যে নানু কিন্তু এখনো বেঁচে আছেন। আর নানু এই সমস্ত বিষয় জানানোর পর রানা ভাইকে ঝাড়ফুঁক করে দেন। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম লাকিব ভাইয়ের পাঠানো দুটি ঘটনা। এই দুটি ঘটনার স্থান একই জায়গায়। আর এই শেয়ালমুখী কিন্তু শকুন বডির এই ভয়ঙ্কর পিশাচটা নাকি ওই মাঝির কান্দা ব্রিজের কাছে যে বটগাছ, ওই বটগাছটাই থাকে।